Last class, what we have understood, আমরা কি বুঝতে পারছিলাম? We discussed if and after, এবং আমরা দেখেছিলাম যে কিভাবে অ্যাডভার্ব ক্লজ সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে কাজ করে, এবং ইফ এবং আফটার এর দুইটা স্পেশাল কেস আমরা শিখেছিলাম। আজকে আমরা কাজ করব হচ্ছে আপনার, আজকের ক্লাসটা খুব একটা ইন্টারেস্টিং ক্লাস হবে না, কারণ আজকের ক্লাসে মূলত অ্যাডভার্ব ক্লজ শেষ করব, তবে শেষের পার্টি কি আপনার ভাল লাগবে। আবার কালকের থেকে পরের দুইটা ক্লাস খুব ভালো লাগবে, কারণ নাউন ক্লজটা আমরা দেখবো, ঠিক আছে। এরপর দেখবেন যে পত্রিকার সেন্টেন্স মেকিং এর যত প্যাচ গোছ আছে, সমস্ত প্যাচ দেখবেন যে আপনার আপনার হাতের মুঠোয় চলে আসছে, অ্যান্ড ইউ উইল বি দ্য বস অফ সেন্টেন্স, কি বলে, ডিফিকাল্ট সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, আশা করা যায়। তবে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, এখানে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। এই জায়গাটাতে আমাদের কোনো সন্দেহ নেই। তবে একটা জিনিস হচ্ছে, আমাদের তো আজকে ধরেন 9 নাম্বার আর 10 নাম্বার ক্লাস হয়ে যাচ্ছে, তারপরেই কিন্তু আমরা ধরবো হচ্ছে আপনাদেরকে কি, আমরা ধরবো হচ্ছে এই যে, যেহেতু কি বলে আপনার এটাকে, এই যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যোগ করা হয়েছে, তো আমরা কিন্তু বলছিলাম যে আমরা টপিক একটু চেঞ্জ আনবো, ঠিক আছে। এই জন্য আমরা কিছু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ক্লাসও এখানে ঢুকাবো, ঠিক আছে। সো পত্রিকার ক্লাস একটু মনে হয় কমানো হবে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ক্লাস এখানে অ্যাড করা হবে। এটা একটু দয়া করে মাথায় রাখবেন। তো আসেন আমরা এবার দো, অলদো, তারপরে হচ্ছে ইভেন দো নিয়ে একটু চিন্তা ভাবনা করি। তো দো, অলদো, ইভেন দো নিয়ে এক্সট্রা করে বলার কিছু নাই, এটা আপনারা সবাই জানেন যে এটা যদিও বোঝায়, ঠিক আছে। তবে ওয়েন দ্য কোশ্চেন ইজ দ্যাট, যে কোনটা দো, কোনটা অলদো, কোনটা ইভেন দো ইউজ করবো, সেক্ষেত্রে আমরা বলি যে ভাই, দোটা যেহেতু খুব ছোট, সো ইটস বেটার টু ইউজ ইন কেস অফ ওরাল কমিউনিকেশন, অর্থাৎ মৌখিক কথাবার্তায় দো বলাটা ইজি। ওকে। আর অলদোটা সাধারণত আমরা রিটেন ফরম্যাটে প্রেফার করি। আর ইভেন দোটা আমি পার্সোনালি প্রেফার করি আপনি যদি আইনের কোনো কিছু লিখেন সেক্ষেত্রে। বাট এরকম কোনো স্পেসিফিক কোনো নিয়ম আসলে হয় না, আমি জাস্ট এটা বলতে পারেন কাইন্ড অফ নিজস্বতা, নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে জাস্ট আপনার এটাকে শেয়ার করলাম, ঠিক আছে। সো এখন যেটাই হোক, আমরা সবগুলাই সেম মিনিংই জানবো, ঠিক আছে। তো দাদা ইভেন্টটা কোন আমি ক্ষেত্রে? সবগুলো দো দিয়ে লিখতেছি। দাদা কথা ভেঙে আসতেছিল, আই কাইন্ডলি আরেকবার রিপিট নো। করবেন? সেম, সকল ক্ষেত্রেই নিয়মটা হচ্ছে গিয়ে সেম। সো আমি সবগুলো দো দিয়ে লিখবো, ঠিক আছে। তো অল দো দিয়ে লিখি নাই কেন, ইভেন দো দিয়ে লিখি নাই কেন, এরকম ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে। তো আমরা আসেন দো দিয়ে আমরা লিখি। তো দো দিয়ে আমরা কি লিখবো, আমরা প্রথমে অ্যাডভার্ব ক্লজ লিখবো, ঠিক আছে। হি ইজ পুয়ার, কমা দিয়ে হি ইজ অনেস্ট, ঠিক আছে। দো হি ইজ পুয়ার, কমা দিয়ে হি ইজ অনেস্ট। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল। তারপর আরেকটা মনে করেন লিখলাম এখানে হচ্ছে যে, দো, সরি, দো হি ইজ এ বয়, হি ক্যান ডু, হি ক্যান সলভ দ্য প্রবলেম, মনে করেন লিখলাম, ঠিক আছে। তারপর কি লিখলাম, দো হি ওয়ার্কস হার্ড, ঠিক আছে, হি উইল ইভেনচুয়ালি ফেইল। হ্যাঁ, যে সে আলটিমেটলি ফেল করবে এই প্রজেক্ট, কারণ তার প্রজেক্টটার অ্যাক্টিভিটিস এর মধ্যে কি আছে, প্রবলেম আছে, ঠিক আছে। আবার মনে করেন বললাম, দো হি ইজ বিলিভড টু বি ভেরি ব্রিলিয়েন্ট, ঠিক আছে, ব্রিলিয়েন্ট, হি ইজ অ্যাকচুয়ালি এ ডাল স্টুডেন্ট। হ্যাঁ, যেমন ক্লাসে দেখবেন পোলাপাইন থাকে খুব ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট ভাব নিয়ে থাকে, তারপর দেখবেন রেজাল্ট করে খারাপ। এন্ড আই ক্যান রিকল ওয়ান অফ মাই মেমোরেবল ইভেন্ট, সেটা হচ্ছে আমি যখন ক্লাস করতাম, আমি খুব ভাবসাব নিয়ে ক্লাস করতাম যে অনেক বুঝতেছি, অনেক নোট করতেছি, তো রেজাল্ট করতাম খারাপ। সো আমার অবস্থা ছিল এরকম, ভাব ধরতাম যে অনেক বুঝি, অনেক ব্রিলিয়েন্ট, কিন্তু আসলে কিছুই পারতাম না। আচ্ছা, আর যারা আজকে প্রথম পার্টিসিপেট করতেছেন তারা দয়া করে কি করবেন, প্রথম ক্লাস থেকে ভিডিওগুলো দেখে ফেলবেন। আচ্ছা, তো এই যে চারটা বাক্য আমি লিখলাম, প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব ক্লজগুলোকে প্রথম দিকে রাখা হয়েছে, তারপর কমা দিয়ে আলাদা করে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আনা হয়েছে, এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট এবং মেইন ক্লজের সাবজেক্ট আর দ্য সেম।
আমরা কি ব্যাপারটা বুঝতে পারলাম না বুঝতে পারি নাই বলেন? পেরেছি। বুঝতে পারছি বুঝতে দাদা। পেরেছি। দ্যাট মিনস উই ক্যান রিডিউস দিস অ্যাডভার্ব ক্লজেস। এই অ্যাডভার্ব ক্লজ গুলোকে আমরা রিডিউস করতে পারি। নাও দ্য কোশ্চেন ইজ হাউ টু রিডিউস। আমরা জানি যে অ্যাডভার্ব ক্লজ থেকে সাবজেক্ট কাটবো, এই যেখান থেকে হি কাটলাম, এই যেখান থেকে হি কাটলাম, এই যেখান থেকে হি কাটলাম, এই যেখান থেকে হি কাটলাম। দেন কি কাটবো? অ্যাডভার্ব ক্লজ থেকে কোনো অক্সিলিয়ারি বা মডাল ভার্ব থাকলে সেটাও কাটবো। এই যেখান থেকে ধরেন ইজ কাটলাম, তারপর এখান থেকে এই যে এ ইজ কাটলাম। এখানে তো ওয়ার্কস এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কি কোনো অক্সিলারি ভার্ব নাই, থাকলে সেটাও কাটতাম। এখানে ইজ আছে, ইজ কাটলাম। এরপর কি বলেছিলাম? কোনো মেইন ভার্ব না থাকলে আর কোনো চেঞ্জ করবেন না। যেমন দো পুয়ার, এখানে কোনো মেইন ভার্ব নাই। দো এ বয়, এখানেও কোনো মেইন ভার্ব নাই। কিন্তু বাকি দুটাই কিন্তু মেইন ভার্ব আছে। যেমন ধরেন ওয়ার্কস, আর হচ্ছে এখানে হচ্ছে গিয়ে কি বিলিভড। সো এই যে দুইটা জিনিস, তাহলে ওয়ার্কসটা যেহেতু অ্যাক্টিভ, তাহলে এটাকে কি করব? আইএনজি করে দেবো, ওয়ার্কিং। আর বিলিভটা কি করে দেবো? যেটা যা আছে তাই, নো চেঞ্জেস নিডেড। কারণ কি এখানে এটা প্যাসিভ ভয়েসে আছে। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছি না আমরা আগের নিয়ম অনুসারে? জি ভাইয়া। জি স্যার। গুড, না বুঝে, কারণ এগুলো আমরা খুব বিস্তারিত আলোচনা করে আসছি। আচ্ছা, এট দিস পয়েন্ট, ঠিক আছে, এট দিস পয়েন্ট এই সেন্টেন্স গুলা হচ্ছে, ওই কি করস, এই এট দিস পয়েন্ট এই সেন্টেন্স গুলা কি সেন্টেন্স একটু বলেন তো কেউ? সিম্পল সেন্টেন্স। এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। কারণটা কি? ক্লোজটা ফ্রেজ কোনো হয়ে একটা গেছে। ফ্রেজে ডিপেন্ডেন্ট পরিণত ক্লজ হয়েছে। একটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, শুধুমাত্র আপনার একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাওয়া গেছে। কোনো প্রকার কোনো কি বলে যে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ পাওয়া যায় নাই। ঠিক আছে, ওকে। যেহেতু পাওয়া যায় নাই, সো আপনার এই কি বলে যে এই সেন্টেন্স গুলোতে সবগুলো সিম্পল সেন্টেন্স। গুড আইডিয়া। দেখেন, আপনারা এই জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু ক্লাসে খুব বেশি কিছু পড়াই না, খুব অল্প জিনিস পড়াই, তাই না? কখনো খেয়াল করছেন বিষয়টা? জি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ দাদা। একেবারে অল্প জিনিস, কিন্তু আমি কিন্তু বারবার বলি, আপনি জাস্ট মন দিয়ে বারবার রিভাইজ করে 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 ব্রেন এটাকে একদম ই করে ফেলেন, অ্যাডাপ্ট করে ফেলেন। তাহলে এই মুহূর্তে এরা হচ্ছে সবগুলো সিম্পল সেন্টেন্স, এটা আমরা বুঝতে পারছি। এখন প্রবলেম হচ্ছে কোথায় গিয়ে দেখেন, এই যে আপনি রিডাকশনটা করলেন, এই রিডাকশনটা করার পরে আপনি একটা কাজ করতে পারেন। আই আই রিপিট, এই রিডাকশনটা করার পরে আপনি একটা কাজ করতে পারেন। সেটা কি? আপনি এই যে দো বা এই যে অলদো বা এই যে ইভেন দো যেগুলো আছে, এইগুলোর পরিবর্তে আপনি বসাতে পারেন ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। আপনি এদের পরিবর্তে বসাতে পারেন রিডাকশন করার পরে ইন স্পাইট অফ বা ডেসপাইট। কিন্তু এখানে প্রবলেমটা কোথায়? এই ইনস্পাইট অফ এর অফ হচ্ছে প্রিপোজিশন, আর ডেসপাইট এটা নিজেও একটা প্রিপোজিশন। তো যেহেতু প্রিপোজিশন, তাহলে এরপরে কি হবে? এরপরে হবে হচ্ছে নাউন বা ভার্ব প্লাস আইএনজি। এরপরে হবে হচ্ছে হয় ভার্বের সাথে আইএনজি হবে, জি। অথবা বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম হবে, অথবা নাউন হবে। হ্যাঁ, বা বা প্রোনাউন। বা অবজেক্টের প্রোনাউন হতে পারে, বা নাউন ফ্রেজ হতে পারে, বা জিরান্ড হতে পারে। দেয়ার আর সেভারাল আইটেমস। ক্লাস করতেছি। এই অডিও অফ করে কথা বলেন। আপনি আপনার ফ্যামিলির ইস্যু এখানে পাবলিশ করছেন কেন? হোয়াট ইজ দিস? ক্লাস করছে, অডিও অফ রাখেন। এখন এই যে জিনিসটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এটাকে মাথায় রেখে আমরা এখন এগিয়ে যাব, চলেন দেখি পারি কি। যেমন আপনি বললেন মনে মনে যে আমি দো এর পরিবর্তে এখানে ইউজ করব কি? ডেসপাইট। এই যে হয়ে গেল, শেষ। দো এর পরিবর্তে আমি কি নিয়ে আসলাম? ডেসপাইট নিয়ে আসলাম। এই যে ডেসপাইট নিয়ে আসলাম, এই যে ডেসপাইট নিয়ে আসলাম। সব জায়গাতে দো এর পরিবর্তে ডেসপাইট নিয়ে আসলাম। এখন দেখি তো কোথায় কোথায় ঠিক আছে। যেমন ডেসপাইট ওয়ার্কিং, ডেসপাইটের পরে ভার্বের আইএনজি, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু ডেসপাইট বিলিভড ভার্বের থার্ড ফর্ম, তাহলে আগে আমার কি আনতে হবে? বিলিভড এর আগে বলেন তো?
being being বিং বিলিভ, গুড। আবার দেখেন ডেসপাইট পুয়ার, প্রিপোজিশনটার পরে একটা অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ তো হবে না আসলে। তো আপনি পুয়ার অ্যাজেক্টিভটাকে দুইভাবে কারেক্ট করতে পারেন। আপনি লিখতে পারেন ডেসপাইট বিং পুয়ার লিখতে পারেন যদি অ্যাজেক্টিভ রাখতে চান, অথবা এটাকে নাউন ফর্মে কনভার্ট করে দিতে পারেন যে দারিদ্রতা সত্ত্বেও, সো ডেসপাইট পোভার্টি লিখতে পারেন, ঠিক আছে। আবার যখন এই ধরনের কমন নাউন পাবেন যে ডেসপাইট এ বয়, তখনও একটা বিং দিয়ে দিবেন, ডেসপাইট বিং এ বয়। বুঝতে পারলাম বিষয়টা আমরা তাহলে? জি দাদা। তার মানে আমি আজকেও কিন্তু আপনাকে নতুন কোনো নিয়ম শিখাই নাই। এই নিয়মটা গতকালকেই আমরা শিখছিলাম। কোথায় শিখছিলাম? বলেছিলাম যখন আফটার যুক্ত অ্যাডভার্ব ক্লজ রিডাকশন করতে হবে, তখন মনে আছে যে আফটার যুক্ত জি দাদা। অ্যাডভার্ব ক্লজ হ্যাঁ স্যার। রিডাকশন করার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? এটা একটা প্রিপোজিশনের মতো Preposition. বিহেভিয়ার দেখাবে। তো এখানেও দো অল দো ইভেন দোর পরিবর্তে আপনি যদি ইন স্পাইট অফ বা ডেসপাইট নিয়ে আসেন, তাহলেও কিন্তু এটা একটা প্রিপোজিশনের মতোই বিহেভিয়ার করবে। দ্যাট মিন্স গত ক্লাসের রুলসটাও এখানে এসে আমরা অ্যাপ্লাই করলাম। আমরা কি বুঝতে পেরেছি পুরো ব্যাপারটা? জি ভাই। আচ্ছা, এখন গত ক্লাসের যে রুলস গুলো পড়াইলাম বা শিখাইলাম আপনাদেরকে, আমি ওই আলোচনাতে একটা কথা বলছিলাম, আলোচনার কথাটাকে আমি একটু কপি করে নিয়ে আসি। সেখানে বলেছিলাম যে আপনি অ্যাডভার্ব ক্লজের যে নিয়মগুলো শিখেছেন, পাংচুয়েশন, কমার ব্যবহার, তারপরে হচ্ছে এই যে কি বলে এটাকে, এই যে এম ড্যাশের ব্যবহার, এই সমস্ত নিয়ম আমরা কি বলেছিলাম এখানে অ্যাপ্লিকেবল হবে। সো এই কথাটাও কিন্তু এখানে প্রযোজ্য হবে যে নোট, all the rules related to the punctuation of adverb clauses will be applicable to the concept of অ্যাডভার্ব ফ্রেজেস। অ্যাডভার্ব ফ্রেজ গুলো কোনটা? আপনি যদি মনে করেন যে দো, ঠিক আছে, তারপরে অল দো, তারপর হচ্ছে ইভেন দো, তারপর হচ্ছে ইন স্পাইট অফ বা ডেসপাইট, যাই দিয়ে লিখেন না কেন সমস্ত ক্ষেত্রের সমস্ত নিয়ম এখানে প্রযোজ্য হবে, ঠিক আছে। যেমন ধরেন আমি আপনাকে যদি বলি, মনে করেন বললাম যে হি এম ড্যাশ, ঠিক আছে, ডেসপাইট পোভার্টি এম ড্যাশ ইজ অনেস্ট, এই যে আমি লিখলাম, এক্সাম্পল দিয়ে দিলাম একটা, ঠিক আছে। এটাকে আপনি একটা এক্সাম্পল হিসেবে ট্রিট করতে পারেন। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, গেল, তাহলে ধরে ফেলছেন। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ সেন্টেন্স মেকিং। এখন এই নিয়মটা প্রয়োগ করে আরেকটা নিয়ম শিখবো, তাহলে আমাদের অ্যাডভার্ব ক্লজের ঝামেলা শেষ। সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে গিয়ে একটু তার ঠিক করে দেই। সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি কোনটা? সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি বিকজ। সেটা হচ্ছে গিয়ে কি? বিকজ। এইটা একটা নিয়ম পড়লে শেষ, আমাদের অ্যাডভার্ব ক্লজের ঝামেলা মেইনটা শেষ, ঠিক আছে, বিকজ। নাও দ্য কোশ্চেন, বিকজ কিভাবে কাজ করবে আসেন আমরা দেখি। একটা নিয়ম বলবো, এক নিয়মে আপনি পুরো ব্যাপারটা ধরে ফেলবেন, দেখবেন। আমি মনে করেন বললাম যে বিকজ হি ইজ সিক, হি ইজ নট জয়নিং টুডেজ ক্লাস। যেহেতু সে অসুস্থ, তাই সে আজকে ক্লাসে কি করছেন না, পার্টিসিপেট করতেছে না। ভালো কথা। এই বিকজ যুক্ত অ্যাডভার্ব ক্লজের কোনো নর্মাল রিডাকশন হবে না। আপনি যেই মুহূর্তেই ভাববেন, ভালো করে বুঝেন, যে বিকজ যুক্ত অ্যাডভার্ব ক্লজ রিডাকশন করতে যাব, যেখান থেকে হি কাটবো, ইজ কাটবো, এই কাটতে গেলেই বিকজ বলবে ভাই আমার সাথে তুমি অফ নিয়ে আসবা। আপনি যখনই বিকজ যুক্ত অ্যাডভার্ব ক্লজ আনতে রিডাকশন করতে যাবেন, তখনই বিকজ বলবে ভাই আমার সাথে অফ বসায় দাও। তো আপনি যাই কিছু করেন না কেন, যখন অফ বসাবেন, তখন তাহলে বেসিক্যালি আপনাকে কোন নিয়মটা মানতে হয় বলেন তো বুদ্ধি করে? নাউন বানাতে হবে। Preposition এর নিয়মটা মানতে হবে। ব্যাকআপ এন্ড তার মানে বিকজের নিয়ম আমার এক্সট্রা করে শেখার কোনো প্রয়োজনই নেই। কারণটা কি? যখনই বিকজ যুক্ত অ্যাডভার্ব ক্লজ রিডাকশন করতে যাব, বিকজ নিজে থেকে একটা অফ নিয়ে নিবে। তো যদি অফ নিয়েই নেয়, তাহলে আর কি করার? তার মানে কি আগের নিয়মটা প্রযোজ্য হবে। তাহলে বিকজ অফ এর পরে তো সিক অ্যাকসেপ্ট হবে না, তাহলে কি হবে? বিকজ বি অফ হবে। হতে পারে, বিং সিক অথবা সিকটাকে নাউন ফর্মে নিয়ে আপনি সিকনেসে রূপান্তর করতে পারেন, নাকি? জি ভাই। বুঝতে পারছেন না বিষয়টা? কি জি দাদা? ভাইয়া। আচ্ছা, তাহলে তো ধরে ফেলছেন। তার মানে এটা শেখানো কিছু নাই, ঠিক আছে।
এখানে এসেও কিন্তু আপনাকে মনে রাখতে হবে কি, যে এই অ্যাডভার্ব ক্লজের সমস্ত নিয়ম এখানে এসেও প্রযোজ্য হবে। ঠিক আছে, মোদ্দা কথা হলো এখানে এসেও অ্যাডভার্ব ক্লজের সমস্ত নিয়ম প্রযোজ্য হবে। তো লিখে দিলাম BECAUSE, বিকজ অফ লিখে দিলাম। আমি একটা এক্সাম্পলটাও সেট করে রাখি যেন বুঝতে পারি। যেমন ধরেন আমি লিখলাম যে হি এম ড্যাশ দিয়ে বিকজ বিকজ অফ বিকজ অফ সিকনেস, ঠিক আছে, এম ড্যাশ দিয়ে ইজ নট জয়নিং টুডেস লেকচার বা টুডেস ক্লাস। শেষ হয়ে গেল। মানে যেভাবে মমতা আমি সেভাবে ইউজ করতে পারবো। তাহলে আমরা আজকের এই দুটো নিয়ম বুঝে ফেললাম না? সুন্দর করে বলুন তো একটু। হ্যাঁ স্যার ভাইয়া। বুঝে ফেলেছি, গুড। তার মানে আমরা যে প্রথম ক্লাসে প্রতিশ্রুতি দিয়েছিলাম 3টা ক্লজ শিখতে হবে আপনাদেরকে আমরা, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এবং নাউন ক্লজ। এই তিনটা ক্লজের এই 3টা ক্লজের মধ্যে কয়টা ক্লজ শিখে ফেললাম তাহলে? দুইটা। এরপরে যে ক্লজটা আমাদের আছে সেটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে নাউন ক্লজ। এটা নিয়ে আমরা 2টা ক্লাস নিব, কিন্তু সেই ক্লাসটা আগামী ক্লাস থেকে শুরু করব, আজকেই শুরু করব না, কারণ মধ্যখান দিয়ে শুরু করলে ভালো লাগবে না। এখন যেহেতু আমাদের অ্যাডভার্ব ক্লজ শেষ, তো আমরা চলে যাব কোথায়, তার প্রায়োগিক দিকে চলে যাব, যে কিভাবে বাক্যগুলা ডেইলি স্টারে লেখা হচ্ছে, ঠিক আছে, বা ফিনান্সিয়াল এক্সপ্রেসে লেখা হচ্ছে। আজকে আমরা দেখব। আজকে দেখবেন, আমি অ্যাসিওর করতে পারি, আজকে দেখবেন যে কত সহজে আমরা সেন্টেন্স খুঁজে পাচ্ছি। কারণ আগের ক্লাসে বলতে হচ্ছিল যে ভাই এটা বাদ, ওইটা বাদ, এটা বাদ, ওইটা বাদ, এরকম বলতে হচ্ছিল। আজকে আর বলতে হবে না। আজকে আমরা একটা র্যান্ডমলি একটা আর্টিকেল নিব। দেখেন, আমি প্রথমে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসটা ওপেন করছি। এই ক্লাস রেকর্ডিং অন দেখাচ্ছে না ভাই? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। জি দাদা। একজন বলছেন স্যার প্র্যাকটিস কই থেকে করবো, বুঝতে পারছি না। প্র্যাকটিস কোথা থেকে করবেন না, শুধু পত্রিকা থেকে পড়বেন। মনে রাখবেন, ফ্রি হ্যান্ড রাইটিং এর একদম পেনাশিয়া বা সবচেয়ে বেস্ট মেডিসিন হচ্ছে গিয়ে আপনার প্র্যাকটিস হচ্ছে পত্রিকা থেকে পড়বেন। ঠিক আছে, যেমন ধরেন আমি মনে করেন এখান থেকেই মনে করেন যে একটা একটা আর্টিকেলের দিকে যাচ্ছি, ঠিক আছে, মনে করেন কোনো একটা অ্যানালাইসিসের দিকে যাচ্ছি, ঠিক আছে, মনে করেন গেলাম, হ্যাঁ, অ্যানালাইসিসের মধ্যে গিয়ে আমরা এখন কি করব, আমরা এখন এখান থেকে একটা র্যান্ডমলি আমরা একটা মনে করেন যে আর্টিকেল নিব। ঠিক আছে, একটা র্যান্ডমলি আর্টিকেল নিব এবং নিয়ে ওখান থেকে কি করব, এটাকে আমরা একের পর এক সেন্টেন্স হচ্ছে আমরা এই কি বলে যে অ্যানালাইসিস করব। এখন খুব ইজিলি পারবো। যেমন ধরেন আমি এই আর্টিকেলটা নিলাম যে ফ্রম ওয়াটার লকড টু ফ্লাড ফ্রি সিটি, মানে পানি জলাবদ্ধ থেকে একটা বন্যামুক্ত শহর। ঠিক আছে, তো আমরা এই আর্টিকেল নিলাম। আপনারা দয়া করে একটা স্ক্রিনশট নিয়ে নেন, দয়া করে একটা স্ক্রিনশট নিয়ে নেন। নিয়েছেন? হ্যাঁ ভাইয়া। ওকে, গুড। তো যেহেতু নিয়েছেন, তাহলে আমি এখন কি করব, এখান থেকে একটা একটা করে বাক্য নিব, র্যান্ডমলি চুজ করেছি, এবং দেখবেন অনেক বাক্য নেওয়া যাবে। এখন এখন আর খুব একটা কঠিন মনে হবে না। কারণ কি, আপনি 3টা ক্লজ পড়বেন, তার মধ্যে একটা জিনিস পেয়ে গেছেন। একজন বলছেন ভোকাবুলারি থেকে পড়বেন, ভাই পেপার থেকে পড়বেন। ভাই রিটেনের জন্য আপনার ওয়ার্ড স্মার্ট লাগবে না। দেখেন, আমি একটা কথা বারবার বলি, আপনি যখন প্রিলিমিনারির জন্য পড়ছেন, ইন দ্যাট কেস আপনি ওয়ার্ড স্মার্ট থেকে পড়বেন, ঠিক আছে, কিন্তু রিটেনের জন্য আপনার ওয়ার্ড স্মার্ট পড়ে কাজ হবে না। কারণ রিটেনের জন্য আপনাকে টপিক ওয়াইজ ভোকাবুলারি লাগবে। তখন আপনাকে আসতে হবে যে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, ডেইলি স্টার, এগুলোতে আপনার আসতে হবে। তাহলে আমি একটা কাজ করছি, এই আর্টিকেলটা আপনি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন না সবাই? দাদা। জি দাদা। আমি এখন আমার মূল ক্লাসে ফিরে যাচ্ছি। একজন বলেছেন কি আমার ভোকেবের বইয়ের কথা। ভাই, আমার ভোকেব বই কিনতে হবে না। ব্যক্তিগতভাবে আমি বারবার নিরুৎসাহিত করছি, আমার কোনো বই কিনতে হবে না। আপনি আমার এখানে টাকা দিয়ে পড়ছেন, শুধু শুধু আর কোনো বই কিনেন না। ঠিক আছে, ভালো লাগুক কিংবা মন্দ লাগুক, দয়া করে কিনেন না। ঠিক আছে, অনুরোধ এটা। আপনার পকেট থেকে এত টাকা নেওয়ার দরকার আমার নাই। আপনার আমাকে বহুত টাকা দেন সবসময়, আমি জানি। ঠিক আছে, কোনো পোস্ট বুস্ট করে আপনারা যেই পরিমাণ স্টুডেন্ট ভর্তি হন, আমার আর লাগবে না ভাই। ইভেন আমি নীল খেতে পর্যন্ত বলি বই পড়া ছাপানোর দরকার নাই, তোর বইয়ে থাক। ওকে, লেটস গো। সো আমরা এখন প্রথম সেন্টেন্সটাই কপি করে আনতেছি। দেখেন, একদম ধরে ধরে কপি করে নিয়ে এসে এসে পড়বো। আপনারা আর্টিকেলটাকে ক্লাস শেষ হওয়ার পরে চেক করবেন যে সুমন ভাই যে বকবক করলো, লাইনগুলো এখান থেকে আনছে কিনা। এই যে আমি একটা সেন্টেন্স নিয়ে আসলাম, নম্বর 1,
বলছি চট্টগ্রাম দ্য সেকেন্ড লার্জেস্ট সিটি হোস্ট দ্য মেইন পোর্ট অফ বাংলাদেশ। আমাকে যদি বলা হয় যে এই সেন্টেন্সটা ভাই কিভাবে আসছে, আমরা কিভাবে বলবো? আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা বলেন তো বুদ্ধি করে? চট্টগ্রাম হোস্ট চট্টগ্রাম মেইন hosts পোর্ট অফ the main বাংলাদেশ। port of host Bangladesh. the main part দ্য of মেইন port of পোর্ট Bangladesh. অফ বাংলাদেশ। এই যে বাংলাদেশ হয়ে গেল। চট্টগ্রাম এই hosts the বাক্যের main subject port of কে? Bangladesh. এখন এই বাক্যের সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম। চট্টগ্রাম চট্টগ্রামের জন্য একটা অ্যাজেক্টিভ ক্লজ চিন্তা ভাবনা এইভাবে শিখবেন। চট্টগ্রাম একটা অ্যাজেক্টিভ ক্লজ আনবেন, সেটা কিভাবে? যে ইট, ইট দ্বারা কাকে বোঝাচ্ছি? চট্টগ্রামে বোঝাচ্ছি। চট্টগ্রাম। It is the Is second largest. second largest দ্য সেকেন্ড লার্জেস্ট সিটি। city. ও তো কি হচ্ছে? যেটা রাখো বাবা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এখন আমি যদি বলি যে আমার যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা আছে, এই independent clause না থাকবে, এত কষ্ট করে যাওয়ার দরকার নেই, টাকা থেকে এই ম্যাডাম দয়া করে অডিও ইটস অল অ্যাবাউট কমন সেন্স। আপনারা কোনদিন আমরা ক্লাস শুরু করার পর দেখেছেন যে আমি অডিও অন রেখেছি? এটা একটা কমন সেন্সের বিষয়। আপু এগুলো বলতে হয় কেন ভাই আপনাদেরকে? প্লিজ ভাই, ডোন্ট বি সিলি। এই যে ইট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট সিটি, এই ইট দিয়ে চট্টগ্রামে বুঝাচ্ছেন, তাহলে ইট কেটে চট্টগ্রামের পর কি বসাবেন? দ্যাট বসাবেন। That. বাকিটা আপনি অ্যাজ ইট ইজ বসিয়ে দিবেন। দ্যাট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট সিটি হয়ে গেল, শেষ আমার সেন্টেন্স অ্যানালাইসিস। এই যে বাক্য হয়ে গেল। এখন দ্যাট ইজ যে হয়ে গেল, অ্যাডজেক্টিভ ক্লজ বসাই দিলাম, তাহলে সেন্টেন্সটা এই মুহূর্তে একটা কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। Complex sentence. এবার এই সেন্টেন্সটাকে আমি যদি রিডাকশন করতে যাই, অ্যাডজেক্টিভ ক্লজ দ্যাট কাটবো, ইজ কাটবো, কাটার সঙ্গে সঙ্গে ইট উইল টার্ন ইনটু এন অ্যাপোজিটিভ। Appositive. তাহলে অ্যাপোজিটিভকে অবশ্যই কি করতে হবে? কমা দিয়ে আলাদা করতে হবে। শেষ। আলাদা। কমন পড়ে গেছে আমাদের লেকচার থেকে, কমন পড়ছে না? হ্যাঁ দাদা। এবার আমি এখান থেকে র্যান্ডমলি তার ঠিক পরের সেন্টেন্সটাই নিচ্ছি। আই এম টেকিং দ্য এক্সেপ্ট ইন দ্য সেকেন্ড সেন্টেন্স। আমি ঠিক পরের বাক্যটাকেই নিচ্ছি আমাদের আলোচনার জন্য। সেটা হচ্ছে গিয়ে কি? বিং দ্য কমার্শিয়াল হাব, দ্য সিটি ইজ কনসিডার্ড টু বি দ্য ইকোনমিক্যাল হার্ট অফ বাংলাদেশ। একটা জিনিস দেখেন, চ্যাট জিপিটি কিন্তু মানে গ্রামারলি কিন্তু এখানে বলছে ইকোনমিক হাব হওয়া উচিত, ঠিক আছে? তার মানে এরাও তাহলে ভুল টাইপ করে, তাই না? হোয়াটএভার। এখন প্রশ্ন হচ্ছে আমার এই বাক্যের আমি প্রথমেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে টাইপ করে নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে কি? দ্য The city is The city is কনসিডার্ড। considered to be the economical. কথা বলবেন না, আমি যখন বলছি প্লিজ। দ্য সিটি ইজ কনসিডার্ড টু বি দ্য ইকোনমিক হার্ট অফ বাংলাদেশ। এই যে এখন এই সিটির জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, সেটা কি? ইট। এই ইট দিয়ে আমি কাকে বুঝাচ্ছি? দা সিটিকে আমি বুঝাচ্ছি। ইট ইজ দা কমার্শিয়াল হাব। এখন মজার বিষয় কি জানেন? এই জিনিসটাকে আপনার মানে অনেকে অনেকভাবে এক্সপ্লেইন করে, তো আমিও একটু আমার মতো করে এক্সপ্লেইন করার চেষ্টা করি। দেখেন, তবে এটাকে ফর্মাল কোনো এক্সপ্লেনেশন হিসেবে নিয়েন না, এটাকে আমি ফর্মাল এক্সপ্লেনেশনের লিস্টে ফেলবো না। এই যে ইট কাটলাম, ইট কেটে কি লিখবো? দ্যাট ইজ দ্য কমার্শিয়াল হাব, এই যে আমি লিখলাম। এখন আপনি দেখেন, এই যে দ্যাট ইজ দ্য কমার্শিয়াল হাব, এই জিনিসটাকে যদি রিডাকশন করে ফেলি, তাহলে দ্যাট কাটবো, ইজ কাটবো, দ্যাট কাটবো, ইজ কাটবো, তাহলে কি হবে? দ্য কমার্শিয়াল হাব। এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন, আপনি যদি মনে করেন যে এই জিনিসটাকে কন্টিনিউয়াস সেন্স দিবেন, সেক্ষেত্রে আপনাকে মনে মনে চিন্তা করতে হবে এখানে একটা বি ভার্ব আছে, ওইটাকেই বিং করতে হবে, আর কিছুই না। কি বললাম বুঝতে পেরেছেন? জি দাদা। আপনি যদি মনে করেন এটাকে আমি কন্টিনিউয়াস সেন্স দিব, তাহলে অ্যাপোজিটিভ রেখে নিয়ে আসতে হবে, মনে মনে বিং নামতে হবে, মানে বি ভার্বের আইএনজি ফ্রম বিং, এই আর কিছুই না। এখন এই বিংটা কিন্তু চাইলে আপনি আগে আনতে পারেন, তাহলে কি হবে? বিং দা কমার্শিয়াল হাব, কমা দিয়ে দ্য সিটি ইজ কনসিডার্ড টু বি দা ইকোনমিক হার্ট অফ বাংলাদেশ। শেষ হয়ে গেল। কত সহজ দেখেন, 2 নম্বর বাক্যটা কিন্তু আমরা সলভ করে ফেললাম, তাই না? এই সেন্টেন্সের বাংলা কি দাঁড়ালো তাহলে এখন? কমার্শিয়াল সিটির বাণিজ্যিক কেন্দ্রবিন্দু হওয়াতে এই সিটিকে বিবেচনা করা হয় ব্লা 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 হিসেবে, ঠিক আছে? দাদা একটা প্রশ্ন ছিল। আগে বলেন, যিনি প্রশ্ন করছেন তিনি বুঝছেন কিনা?
জি 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 বলবো। হ্যাঁ, নেক্সট কোশ্চেন যিনি বললেন, এটা প্রশ্ন ছিল, দাদা বলেন। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। দাদা আমরা তো ওই যে এমনিতেই যে আমরা বিইংটা ইউজ করতাম, যে ইজ কে রিপ্লেস করে মানে রিডাকশন করার মাধ্যমে তারপর বিইংটা হয়ে যায়, তাহলে ওই সেন্সেও তো বিইং এ আসতেছে। না, এখানে বিষয়টা হচ্ছে কি, এখানে ইজটাকেই ইজ বিং কনসিডার্ড। মানে আপনি যদি একটা সিম্পল জিনিস বলি, আপনি যদি কন্টিনিউয়াস সেন্স দেন যে দ্য সিটি, আমি এইভাবে দেখাই যে আপনি যদি এখানে মনে করে থাকেন যে এখানে একটা এই দ্য সিটি ইজ ইজ দ্য ইজ বিং দ্য কমার্শিয়াল হাব, এইভাবে চিন্তা করতে পারেন যে এটাকে কন্টিনিউয়াস ফর্মে নিব, তখনই বিংটা রাখতে হবে, ঠিক আছে? এখন আপনি যেভাবে ভালো লাগে চিন্তা করতে চান, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা একটু আগাই এই আলোচনা। এই এইগুলোতে পড়ে থাকলে হবে কি, আপনি লার্নিং করতে পারবেন না। এই দেখবেন যে আমাদের ছোটবেলা থেকে সেই ওই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস, তো ব্রেড এন্ড বাটার ইজ হবে নাকি আর হবে, এগুলো নিয়ে আমাদের বহু সময় চলে যায়। ঠিক আছে, এখন যেহেতু আমরা আগাচ্ছি, একটু পড়ি, ওগুলো একটু বাদ দেন, ঠিক আছে ভাই? প্লিজ রাগ করেন না, হ্যাঁ। ইটস ওকে দাদা, থ্যাঙ্কস। এই যে দেখেন, আমি আরেকটা বাক্য নিয়ে আসলাম ওই আর্টিকেল থেকেই, র্যান্ডমলি সিলেক্টেড একটা আর্টিকেল। এই বাক্যটার কি, এই বাক্যটার মেইন ক্লজটা কি, যে দেয়ার আর এ টোটাল অফ 57 ক্যানালস। এটা হচ্ছে গিয়ে আপনার গিয়ে কি মূল বাক্যটা। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে কি আপনার মূল বাক্য। এখন এই মূল বাক্যের এই যে ক্যানাল, খাল, 57টা খাল, এই খালগুলার অ্যাডজেক্টিভ ক্লজ কি? আমি বললাম যে দে, দে দিয়ে কাকে বোঝাচ্ছি? 57 ক্যানালস কে বোঝাচ্ছি। দে আর, ঠিক আছে, দে আর স্ক্যাটার্ড ওভার ব্লা 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 ব্লা। এই যদি হয় আমার অবস্থা, তাহলে খুব লজিক্যালি আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি যে দেয়ার আর এ টোটাল অফ 57 ক্যানালস। এবার ওই যে দে দিয়ে যে ক্যানালকে বুঝাইলাম, তাহলে কি দে কেটে কি লিখবো? দ্যাট। দ্যাটের পরে বাকিটা বসাই দিব যে দ্যাট আর স্ক্যাটার্ড ওভার দ্য সিটি, যারা হচ্ছে পুরো শহর জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে, টু ক্যারি এক্সট্রা রেইন ওয়াটার, অতিরিক্ত এই কি বলে, বৃষ্টির পানি বহন করার জন্য। কোথায়? টু নিয়ার বাই বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলে নেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, গেল। এখন এই যে অ্যাডজেক্টিভ ক্লজটা অ্যাড করলেন, এটা তাহলে কি বাক্য হয়ে গেল? এটা তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এখন আপনি জানেন, দাদা এখানে ক্যানেলসটা দুইবার কেন, মানে দ্যাট এর আগে আর দ্যাট এর এখানে পরে ভুল লিখছি যে দ্যাট আর স্ক্যাটার্ড হবে, ঠিক আছে? দে আর স্ক্যাটার্ড হবে, ওকে, দে আর স্ক্যাটার্ড, ভুল টাইপ করছি আর কি। তাহলে এখন কি হবে? দ্যাট আর স্ক্যাটার্ড, তাহলে দ্যাট কাটবো আর কাটবো, এই যে কাটলাম, যেহেতু প্যাসিভ তাহলে কোনো চেঞ্জ নাই, শেষ হয়ে গেল। বাক্য মিলতেছে সবগুলো এখন? জি ভাইয়া। আপনি এখন যাই ধরবেন সবগুলাই মানে মিলবে, না মিলার কোনো কারণ, এগুলো কোনো কারণ নাই, ঠিক আছে? সবগুলাই মিলবে। যেমন ধরেন আমি এখান থেকে, দেখেন আজকে আবার সিরিয়াল অনেকগুলো অ্যাডজেক্টিভ ক্লজ পাইতেছি, তাই না? যেমন ধরেন এই যে আমি আর একটা বাক্য নিলাম, এখান থেকে নিলাম মনে করেন, এই যে দেখেন আর একটা বাক্য নিচ্ছি আমি, এই যে দেখেন 4 নম্বর বাক্য দিচ্ছি, এটার নাম, ঠিক আছে? 1 2 3 4, এই 4 নম্বর বাক্য, ডিটারমাইন্ড টু ডিমিনিশ দ্য পাবলিক সাফারিং। দেখেন, এখন আমি আর অনুবাদ আমি আর ভেঙে ভেঙে বলবো না, আপনি এটা চিন্তা করেন, আমি বলি দেখেন মিলে কিনা। এখানে মেইন ক্লজ হচ্ছে গিয়ে দ্য 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড অফ বাংলাদেশ আর্মি, অর্থাৎ বাংলাদেশ আর্মির 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, তারা কি করছে? হ্যাজ টেকেন, এখানে 34 মানে কিন্তু কোনো সংখ্যা না, এটা হচ্ছে ওই ইউনিটের নাম্বারটা, এত নম্বর ব্রিগেড। তারা কি করছে? হ্যাজ টেকেন দ্য চ্যালেঞ্জ টু রিস্টোর দ্য ক্যানালস। তো এই ক্যানেল গুলাকে রিস্টোর করার জন্য তারা কি করছে? দায়িত্ব নিছে, ঠিক আছে? এটা আমার মূল বাক্য। এখন আপনি দেখেন মূল বাক্যের সাবজেক্ট হচ্ছে গিয়ে কোনটা? দ্য 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন অফ ব্রিগেড অফ বাংলাদেশ, বাংলাদেশ। এই যেটা। এখন এইটার জন্যই কি ছিল? একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল। সেই ক্লজটা কি ছিল? ইট। ইট দিয়ে কাকে বোঝাচ্ছেন? দা সাবজেক্ট 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড অফ বাংলাদেশ আর্মি। অফ বাংলাদেশ আর্মি ইজ ডিটারমাইন্ড টু ডিমিনিশ দ্য পাবলিক সাফারিং, যে তারা হচ্ছে জনগণের দুর্ভোগ নিরসনের জন্য বা হ্রাসকরণের লক্ষ্যে কি প্রতিশ্রুতিবদ্ধ।
তাহলে এই যে তারা প্রতিশ্রুতিবদ্ধ, তাহলে দেখেন এবার চিন্তা করে যে এই বাক্যটা কি চাইলে এই 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড অফ বাংলাদেশ আর্মির অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারবে না? হ্যাঁ স্যার। পারলে কি হবে, ইট কেটে আর্মির পরে লিখবো দ্যাট 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 ইজ ডিটারমাইন্ড টু ডিমিনিশ দ্য পাবলিক সাফারিং। দ্যাট কাটবো, ইজ কাটবো, তাহলে কি হবে, ডিটারমাইন্ড টু ডিমিনিশ দ্য পাবলিক সাফারিং। এই যে আমি পেলাম ডিটারমাইন্ড টু ডিমিনিশ দ্য পাবলিক সাফারিং, এটাকে আমরা কি বলেছিলাম, এটা কি, এটার নাম কি ফার্স্ট বলেন? পার্টিস পার্টিসিপিয়াল বলি না, আরো সুন্দর একটা নাম দিয়েছিলাম, বলেন। অপোজিটিভ। না, উল্টাপাল্টা অ্যান্সার করবেন না ভাই, না পারলে বলবেন সুমন ভাই পারি না, মনে করে দেন। আমি উল্টাপাল্টা অ্যান্সার অপছন্দ করি খুব। প্রেজেন্ট পার্টিসিপেল, Past পাস্ট participial. পার্টিসিপিয়াল participial phrase. ব্রিলিয়েন্ট। আমি বলেছিলাম পাস্ট পার্টিসিপিয়াল ফ্রেজ, ঠিক আছে? তো এই যে পাস্ট পার্টিসিপিয়াল ফ্রেজ, আমরা জানি বাক্যের সাবজেক্টের পাস্ট পার্ট, পা দিও না, বাক্যের সাবজেক্টের পাস্ট পার্টিসিপিয়াল ফ্রেজ আগে কমা দিয়ে বসতে পারে। তাহলে কি ঠিক আছে? জি ভাইয়া। এখন কিন্তু স্ট্রাকচার শিখছেন, রিটেন শিখছেন, অনুবাদে গিয়েও কিন্তু আপনার এই লেকচার গুলা কাজে লাগবে, সো বি কেয়ারফুল। ঠিক আছে, মনে থাকবে? হ্যালো, হ্যাঁ ভাই, মনে হ্যাঁ থাকবে। স্যার। আচ্ছা। এখন দেখেন যে আম, আমি যদি বলি মানে এই সেন্টেন্স থেকে আমি, সরি এই সেন্টেন্স বলছি, এই প্যাসেজ থেকে যদি আমি আরো কিছু নেই, যেমন আজকে লাকিলি অনেকগুলো আমরা অ্যাডজেক্টিভ ক্লজ পেয়ে গেলাম, সো উই আর লাকি এনাফ টুডে। এই যে আরেকটা নিয়ে আসলাম, দেখেন বলছে আউট অফ 57, 57টা ক্যানেলের মধ্যে বাংলাদেশ আর্মি হ্যাজ স্টার্টেড উইথ এ টোটাল অফ 36 মেজর ক্যানেলস। বাংলাদেশ আর্মি কি করেছে, 57টা ক্যানেলের মধ্যে আপনার হচ্ছে 36টা ক্যানেল নিয়ে কাজ করা শুরু করেছে, বড় বড় ক্যানেল নিয়ে। এবার এই 36টা ক্যানেলের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, সেটা কি, যে দে। দে মানে কি, ওই যে 36 মেজর ক্যানেলস, এটা কি, আর মেজর কালপ্রিটস ফর ফ্লাডিং, ঠিক আছে, এভরি ইয়ার ডিউরিং মনসুন। এই 36টা ক্যানেল হচ্ছে গিয়ে কি মূল, মানে প্রধান দোষী বা দায়ী প্রতি বছর বর্ষাকালে বৃষ্টিপাত ঘটানোর জন্য। তাহলে দিয়ে যদি আমি 36 মেজর ক্যানেলকে বুঝাই, তাহলে 36 কেটে আমি কি দ্যাট বা হুইচ লিখতে পারি, বাকি পার্টটা বসাই দিতে পারি না? অবশ্যই দাদা। পারি। এখন বাকি পার্টটা বসায় দেওয়ার পরে যদি আপনার মাথায় একটা আইডিয়া চলে আসে যে আচ্ছা সুমন ভাই তো পড়াইছে হুইচ কাটতে পারবো এবং আর কাটতে পারবো, সেক্ষেত্রে এই মেজর পার্ট, মেজর কালপ্রিট ফর ফর ফ্লাডিং এভরি ইয়ার ডিউরিং মনসুন, এটার নাম কি হবে বলেন তো? অপোজিটিভ। অ্যাপোজিটিভ। সেক্ষেত্রে আমাকে কমা দিয়ে আলাদা করতে হবে, তাই না? হ্যাঁ স্যার। তার মানে কি, আপনি হুইচ রেখেও করতে পারেন আবার না রেখেও করতে পারেন, এটা আপনার ইচ্ছা ভাই, যেমনে মন চায় হেমনেই লিখবেন, কোনো সমস্যা নাই আমাদের। বুঝতে পারলাম? দাদা আউট অফ জি দাদা। 57 ওইটা কি মানে শেষে দাদা দেওয়া এই যাবে? অ্যাপ্লিকেটিভের জায়গাটা আরেকবার একটু প্রথম ক্লাসগুলো করছেন? হ্যাঁ দাদা করছি, এই যে এইখানে অ্যাডজেক্টিভ যে কি ছিল, জিনিসটা অ্যাডজেক্টিভ করলেন। ক্লজ থেকে কি করা হয়, যখন ক্লজ মার্কার হুইচ দ্যাট বা কাটার পরে, অক্সিলারি ভার্ব কাটার পরে কোনো মেইন ভার্ব থাকে না, তাকে আমরা কি বলি, অ্যাপোজিটিভ বলি। বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা। দাদা এখানে আউট অফ 57 এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে আমি নিব? আমি বুঝি না, এটা আবার বলেন তো। আউট অফ হ্যাঁ বলেন। 57 এই ফ্রেজটা কি আমরা কি প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে নিব? হ্যাঁ 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 হ্যাঁ, মানে এখানে মেইনলি বাক্যটা কি ছিল, আচ্ছা এটা বুঝেন নাই না, আচ্ছা ক্লিয়ার করে দিই। মেইনলি বাক্যটা ছিল এরকম যে ইট হ্যাজ স্টার্টেড উইথ এ উইথ উইথ 36 হ্যাঁ মেজর ক্যানালস আউট অফ 57। তো আউট অফ 57টা প্রিপোজিশনাল ফ্রেজটাকে আগে নেওয়া হয়েছে, তাই কমা দিয়ে আলাদা করা হয়েছে। আউট অফ 57 কমা দিয়ে ইট হ্যাজ স্টার্টেড উইথ 36 মেজর ক্যানালস, এরকম বোঝাচ্ছে আর কি। বুঝতে পারছেন? হ্যালো, জি দাদা বুঝছি। ভদ্রলোকেরা বুঝতে পারছেন? পেরেছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি দাদা বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা।
এখন এখানে লাইনে লাইনে অনেক কিছু আছে পড়ার মতো, ঠিক আছে। সো আপনাকে এগুলো আসলে মানে পড়তে হবে, পড়তে 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 আপনি আসলে এগুলোতে এক্সপার্ট হবেন, বা ইউ ক্যান সে দ্যাট লিখতে পারবেন নিয়মিতভাবে। হ্যাঁ, আচ্ছা, এই আর্টিকেল থেকে তো অনেকগুলা জিনিস নিলাম, ঠিক আছে। তাহলে আমরা দেখি তো এরকম আপনি যত আর্টিকেলে যান, আপনি আসলে প্রত্যেক আর্টিকেলে গিয়েই দেখবেন যে এরকম প্রচুর টপিক আপনি পাচ্ছেন। মানে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ আপনি হচ্ছে পাচ্ছেন। ওকে, না পাওয়ার কোনো কারণ নাই, ইজিলি পাবেন। যত বেশি আর্টিকেল নিবেন আপনি তত বেশি দেখবেন যে কমন পাবেন এখান থেকে। অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, হ্যাঁ, নাউন ক্লজ, এগুলো দেখবেন এক এক কমন পড়ে যাবে। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে গিয়ে কি, আমরা আসলে এই ধরনের সেন্টেন্স গুলাকে শিখতে চাই না। যদি শিখতাম তাহলে আসলে আমরা খুব ভালো করতে পারতাম। হুম, যেমন ধরেন আমি আর একটা আর্টিকেলে গিয়েছি, আমি একটু দেখাই নি, একটু দাঁড়ান দেখেন। হ্যাঁ, এই যে দেখেন, আমরা একটু এই আর্টিকেলটার সেন্টেন্স মেকিংটাকে নিয়ে একটু কাজ করি, চলেন পারি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যালো, এই আর্টিকেলটার এই প্রথম বাক্যটা আমরা বাদ দিয়ে দিব, কারণ এই আর্টিকেলটার প্রথম বাক্যে যে ক্লজটা আছে ওই প্যাসটা আমরা এখনো পড়ি নাই, সো এটা বাদ দিয়ে দিই। এটা বাদ দিয়ে আমরা একটু পড়ি, আসেন। আমি জাস্ট আপনাকে ছোট ছোট দেখাই দিব, বোঝার দরকার নেই, দেখেন খালি জাস্ট। এই যে রিভিলিং দিছে না, এই রিভিলিং এখানে সে হচ্ছে নাউন ক্লজ প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের প্রেজেন্ট পার্টিসিপিয়াল, এই দুইটার একটা কম্বিনেশন করছে, মিলাই নেন। তারপর এই যে দেখেন আপনি, দা বার্ডেনের পর হাওয়েভার আসছে। ওই যে শিখাইছিলাম সেন্টেন্সের শুরুতে কনজাংশন চাইলে তার সাবজেক্টের পরে বসতে পারে। মিলছে হিসাবটা আমার? হ্যালো, হ্যাঁ জি দাদা। দাদা। হ্যাঁ স্যার। এই দেখেন অলদো দিয়ে বাক্য শুরু করছে, অ্যাডভার্ব ক্লজ শেষ হয়েছে, তারপর মেন ক্লজ দিয়ে বাক্য লিখছে। দেখছেন অ্যাডভার্ব ক্লজের ঝামেলা। তার এই যে অ্যাজ মাচ এস দিছে, এটা হচ্ছে আপনার ডিগ্রি অফ কম্প্যারিজনের ঝামেলা, এটা সামনে শিখবেন, আপনার টেনশন নিয়েন না, ঠিক আছে। তারপর এই যে ফাউন্ড দ্যাট দিয়েছে, এটা হচ্ছে নাউন ক্লজের ঝামেলা। বিকজ দিয়েছে, এটা অ্যাডভার্ব ক্লজের ঝামেলা। হুইচ মিন্স দিয়েছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজের ঝামেলা, ঠিক আছে। এবং দেখেন এই বাক্যটা কত বড়, এই পুরোটা একটা মিলে বাক্য, খেয়াল করে দেখছেন, পুরোটা একটা মিলে বাক্য। তারপরে দেখেন আম, এই দেখেন এখানে একটা কাহিনী করছি কি দেখেন, দ্য প্রবলেম ইজ অলসো আনইভেনলি ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যাজ রুরাল এরিয়াস কনসিস্টেন্টলি ফেস হায়ার লেভেলস অফ আনমেট নিড, ব্লা 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 ব্লা। এখানে দেখেন অ্যাডভার্ব ক্লজটা সে পরেই দিছে, হিসাব মধ্যে কিন্তু আমার কিন্তু কোনো কমার প্রয়োজন ছিল না, ছিল কি? না। স্যার। কিন্তু রাইটার ফিল করছে যে না, আই ওয়ান্ট টু ইউজ এ কমা টু সেপারেট দ্য অ্যাডভার্ব ক্লজ, একটু পজ দিতে হবে মনে হচ্ছে, তাই উনি কমা দিয়েছে। আমি প্রথম ক্লাসে বারবার বলেছি, প্রথম না প্রত্যেক ক্লাসে বলেছি, যে রাইটিং এ গিয়ে কিন্তু আপনি কোনো ডিটারমাইন্ড মানে প্রি ডিটারমাইন্ড প্রি সেট কোনো গ্রামার পাবেন না, গ্রামার উইল চেঞ্জ ফ্রিকোয়েন্টলি হিয়ার, ঠিক আছে। তারপরে যেমন দেখেন এই যে হোয়াট মেক্স, এটা নাউন ক্লজের এক্সাম্পল, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখেন আম, এই যে হুইচ হুইচ রিকভারি বিকাম ব্লা 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 ব্লা, অ্যাডজেক্টিভ ক্লজের এক্সাম্পল, ঠিক আছে। তারপরে যে হোয়াইল আদার্স, অ্যাডভার্ব ক্লজের এক্সাম্পল। হ্যাঁ, তারপরে যেমন ধরেন, তারপরে যেমন ধরেন এই যে আনটিল, অ্যাডভার্ব ক্লজের এক্সাম্পল। তারপর হচ্ছে এই যে হাউএভার দেখেন শুরু করছে, বাক্যের শুরুতে একটা কমা দিয়ে আলাদা করছে। এই যে নাউন ক্লজের এক্সাম্পল দ্যাট দিয়ে দিছে, ঠিক আছে। ওকে, তারপরে দেখেন বাক্যের মধ্যেখানে ইয়েট দিছে, ইয়েট ইয়েট দিয়ে একটা ক্লজের সাথে আরেকটা ক্লজ যুক্ত করছে, তাই যেহেতু ছোট কনজাংশন তাই একটা কমা দিতে হয়েছে, ঠিক আছে। তারপরে দেখেন, 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 এই যে সাপ্লাইজ দ্যাট রিমেইন, অ্যাডজেক্টিভ ক্লজের এক্সাম্পল দেখেন। এই যে দেখেন, আবার দেখেন হাউএভারটা ভিতরে চলে গেছে সাবজেক্টের পরে, তাই দুইটা কমা দিয়ে আলাদা করতেছে দেখেন। তারপরে দেখেন, তারপরে দেখেন, তারপরে দেখেন, তারপরে দেখেন, তারপরে দেখেন, এই যে দ্যাট এ হসপিটাল উইল ভিজিট, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজের এক্সাম্পল দেখেন। তারপরে দেখেন, তারপরে দেখেন, তারপরে দেখেন, ব্লা 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 ব্লা। এই যে হোয়াট ইজ রিকোয়ার্ড, এটা হচ্ছে নাউন ক্লজের এক্সাম্পল দেখেন। তারপর ইন হুইচ, এটা অ্যাডজেক্টিভ ক্লজের এক্সাম্পল দেখেন। তারপরে হচ্ছে ব্লা 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 ব্লা, শেষ। তার মানে দেখেন প্রত্যেকটা লাইনে 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 আমরা কি দেখলাম, এই যে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজের এক্সাম্পল, ঠিক আছে। এখন ধরেন এই যে মিন টাইমে আমি যখন আপনাদেরকে কি বলে
এই পড়াচ্ছিলাম, এই পড়াচ্ছিলাম না মানে আমি লাইনটা পড়তে 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 যখন আমি কি করছিলাম, আপনার অ্যাডজেক্টিভ ক্লজ দেখাচ্ছিলাম, অ্যাডভার্ব ক্লজ দেখাচ্ছিলাম, এই পড়ার সময় যেটা হয়েছে সেটা হলো আমি কিন্তু এই আর্টিকেলটা পড়ে ফেলছি। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি এত দ্রুত এই আর্টিকেলটা পড়লেন কিভাবে? হ্যাঁ, আর্টিকেলটা এত দ্রুত পড়ার উপায় আছে আমাদের কাছে। আমরা যখন পড়ি তখন আমরা এখন একটা তত্ত্বীয় আলোচনা করি, জিনিসগুলো বুঝে নেন। করবো আলোচনাটা? জি দাদা। জি দাদা করেন। তত্ত্বীয় আলোচনা করছেন। তো আমরা যখন পড়ি, বাংলা পড়ার সময় দেখবেন আমরা কিন্তু পুরা লেখাটা পড়ি না। আমরা সাধারণত স্পেসিফিক যেগুলো হেড ওয়ার্ড একটা সেন্টেন্সে, সেই ওয়ার্ডগুলোর দিকে তাকাই, এবং তাকালেই আমরা বুঝি যে এই বাক্যের মধ্যে আসলে কি বলা আছে। তো এই জিনিসটাকে আমরা বলি যে প্যাসেজ স্ক্যানিং করা। মানে হেড হেড ওয়ার্ডগুলো দেখে আছে, এখানে মনে এটা বলা আছে, এখানে মনে এটা একটা আইডিয়া জেনারেট করা। তবে এই হ্যাবিটটা কিন্তু গ্রো হয় আসলে 2-4-5 দিনে না, বরঞ্চ 2-4-5 মাস ইনভেস্ট করলে। সো ইফ ইউ ডু বিলিভ যে আপনিও এই হ্যাবিটটা গ্রো করবেন, তাহলে আপনার কিন্তু এই জিনিসটা আপনার লাগবে, কি বলে যে এই যে সহজ লাগবে, এবং আপনি পড়েই বুঝতে পারবেন। যেমন এই আর্টিকেলটা মোটামুটি অলমোস্ট কত ওয়ার্ডের হবে আমার কাছে মনে হয়, কম করে হলেও 700 থেকে 800 ওয়ার্ডের একটা আর্টিকেল। কিন্তু এই আর্টিকেলটা পড়তে গিয়ে আমি কিন্তু মানে মোটামুটি সামারাইজ করে ফেলছি যে আসলে কি বলতে চাচ্ছে। ঠিক আছে? এখন আমরা যদি এই আর্টিকেলটাকে মনে করেন আমরা পড়ছি, মনে করেন আমি পড়ছি, পড়ার পরে আমাকে মনে করেন বলছে যে তুমি এই আর্টিকেলটাকে ছোট্ট করে কয়েকটা বাক্য লিখো, মানে সামারাইজ করো। তাহলে তুমি মোটামুটি বুঝতে পারবা যে আম, মানে কি বলে যে তুমি কতটুকু বুঝতে পারছো আর্টিকেলটা পড়ে। তা আমরা তাহলে এই আর্টিকেলটাকে নিয়েই একদম ইনস্ট্যান্টলি কিছু কথা লিখবো। কারণ আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন কাজ করে যে প্রকৃতপক্ষে কি এত সুন্দর করে দ্রুত লেখা যায় কিনা। অবশ্যই যায়, কিন্তু আপনাকে ব্রেনটাকে স্টর্মিং করতে হবে প্রচুর পরিমাণে। ঠিক আছে? আমরা কি বলবো দেখেন, আমরা বলবো যে দিস এসে, ঠিক আছে, দিস এসে ক্রিটিক্যালি এক্সামিন, দিস এসে ক্রিটিক্যালি এক্সামিন করে। সে কি এক্সামিন করে? দ্য ডিসমাল কন্ডিশন, অফ আওয়ার কান্ট্রিজ হেলথ সেক্টর। ঠিক আছে? হেলথ, সরি হেলথ সেক্টর। ঠিক আছে? দিস এসে ক্রিটিক্যালি এক্সামিনস দ্য ডিসমাল কন্ডিশন অফ আওয়ার কান্ট্রিজ হেলথ সেক্টর। এখন ধরেন এই যে আমি লিখলাম, এখন এখানে আমি যে লিখছি ওই সেম জিনিসটা কিন্তু আপনিও লিখতে পারবেন, কিন্তু ওই যে বললাম যে প্রফেশনাল ওয়েতে লেখা। ঠিক আছে? এখন এইটুকু লেখার পরে মনে করেন আপনার কাছে মনে হয়েছে যে এই যে এক্সামিন করে, পরীক্ষা নিরীক্ষা করে, কি পরীক্ষা নিরীক্ষা করে? আমাদের দেশের হেলথ সেক্টরের বাজে অবস্থাটাকে। তা আপনি চাইলে এই পুরো অবজেক্টের জন্যই একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারেন, আবার চাইলে বলতে পারেন যে শুধু অপ্রিপজিশনের জন্য তার যে অবজেক্ট, আমাদের কান্ট্রির কি বলে হেলথ সেক্টর, এটার জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারেন, পারেন না? জি ভাইয়া। জি দাদা। পারেন। এখন বিষয়টা হচ্ছে কি জানেন, এই জায়গাতে এসে আপনাকে ইনস্ট্যান্ট চিন্তা করতে হবে যে আমাদের দেশের হেলথ সেক্টর নিয়ে আমি তাহলে কি লিখতে পারি। আমি লিখতেই পারি যে আমাদের দেশের হেলথ সেক্টরটা কি করতেছে, এটা হচ্ছে বেসিক্যালি আপনার ডে বাই ডে এই সেক্টরটাতে আপনার গরিবদের এক্সেসটা লিমিটেড হয়ে যাচ্ছে। কথা কি ঠিক আছে? জি হ্যালো, দাদা। এই যে আমি লিখলাম যে টু হুইচ পুয়ার পিপল, people have very limited access, which poor people has very limited access। ঠিক আছে? এখানে ওরা একটা কমা দিতে বলতেছে, আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ যেহেতু এইটুকুই বুঝাচ্ছেন দেন। তাহলে দেখেন এখন কিন্তু কি হলো, আপনার কাছে কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডেড একটা বাক্য চলে আসলো। দিস এসে ক্রিটিক্যালি এক্সামিনস দ্য ডিসমাল কন্ডিশন অফ আওয়ার প্লিজ, দিস essay critically examines the dismal condition of our country's health sector, to which poor people have very limited access। তাহলে দেখেন আমি লেখার সময় কোনো ডিলে ছাড়া কিন্তু অ্যাড করে ফেললাম। তো আপনাকে বেসিক্যালি এই অ্যাড করাটাই হচ্ছে গিয়ে যে জানতে হবে। ঠিক আছে? আমি মনে করেন লিখলাম যে
দা দাদা বলেন। একটা প্রশ্ন ছিল, এই যে টু কেন আসলো এই হুইচের আগে? শিখবেন, এটা কোনো পড়েন না, এটা শিখবেন, ঠিক আছে? ওকে, ওকে, পরে জি। শিখবেন। এবার মনে করেন আপনি বললেন যে দ্য কস্ট অফ, ঠিক আছে, দ্য কস্ট অফ মেডিকেল মেডিকেল কেয়ারস, দ্য কস্ট অফ মেডিকেল কেয়ারস, ঠিক আছে, দ্য কস্ট অফ মেডিকেল কেয়ারস। এই যে সাবজেক্ট লিখলাম দ্য কস্ট অফ মেডিকেল কেয়ারস, এইটা লিখার পরেই আমার মাথায় এইটার জন্যই মনে হচ্ছে যে একটা অ্যাজেক্টিভ ক্লজ আনা যেতে পারে। সেই অ্যাজেক্টিভ ক্লজটা কি আনতে পারি আমরা একটু দেখি আসেন। আচ্ছা, এটা মনে কেয়ার লিখলে ভালো হবে, মেডিকেল কেয়ার লিখলাম, ঠিক আছে। আমি মনে করেন লিখলাম যে, মনে মনে চিন্তা করলাম যে হুইচ ইজ হেইভিলি রিলায়েন্ট অন দ্য হুইমসিক্যালনেস অফ হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। হুইচ কাটলাম, ইজ কেয়ার, ইজ কাটলাম, তাহলে কি হবে, সরি, যে হেইভিলি রিলায়েন্ট অন দ্য হুইমসিক্যাল নেচার অফ দিস সেক্টর। মানে এই খামখেয়ালিপূর্ণ, মনে করেন যে সিম্পল এক্সাম্পল দেই, আপনার ধরেন চিটাগাংয়ের কথা বলি, সরকারি মেডিকেল একটা সিজার ফি 20-30 হাজার টাকার মধ্যে হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড ইম্পেরিয়াল হসপিটালে একটা সিজারিয়ানের কস্ট যায় হচ্ছে অলমোস্ট 2 থেকে 2.5 লাখ টাকা। যদি তারা বলে প্যাকেজে খরচ কমে, অনেক খরচ আমি জানি, ঠিক আছে। সো হুইমসিক্যাল নেচার অফ দিস সেক্টর, মানে এই সেক্টরের লোকজনকে হুইমসিক্যাল, যে যার মতো বিল ধরতে পারে, ঠিক আছে। মানে যদি এটা বলা ঠিক না, তারপরে বলতেছি, সরি। এই যে আমি সাবজেক্ট লিখলাম দ্য কস্ট অফ মেডিকেল কেয়ার, লেখার পরে আমি তার জন্য একটা অ্যাপোজিটিভস নিয়ে আসলাম, হেভিলি রিলায়েন্ট অন দ্য হুইমসিক্যাল নেচার অফ দিস সেক্টর। এবার আমি সাবজেক্টের ভার্ব নিয়ে আসবো, ঠিক আছে। হ্যাজ বিন, হ্যাজ বিন স্কাই রকেটিং, হ্যাজ বিন স্কাই রকেটিং সিন্স দ্য লাস্ট ডিকেড। গত দশক থেকে বেড়েই চলছে। এখন দেখেন, আমি কি এই অ্যাডজেক্টিভ ক্লজ আনবো, এটা করবো সেটা করবো, এত কিছু ভেবে লিখতেছি, নাকি আমি খুব স্মুথলি লিখতেছি, বলেন তো বুদ্ধি করে। স্মুথলি। খুব স্মুথলি আমি লিখতেছি, ঠিক আছে। তাহলে আমি এখন মনে করেন আমি প্রথম বাক্যটা লিখলাম কি দিয়ে, সিম্পল একটা সেন্টেন্স লিখে অ্যাডজেক্টিভ ক্লজ যুক্ত করলাম। দ্বিতীয় বাক্যে আমি কি করলাম, নর্মাল বাক্যই লিখলাম, কিন্তু একটা নিয়ে আসলাম, অ্যাপোজিটিভস নিয়ে আসলাম, অ্যাডজেক্টিভ ক্লজকে এনে আমি হচ্ছে আপনার ধরেন যে কি বলে যে কি বলে যে আহ, আহ, একটা সিম্পল সেন্টেন্স লিখলাম, কিন্তু একটু অ্যাপোজিটিভস মানে অ্যাডজেক্টিভ ক্লজে প্যাচ লিখলাম, ঠিক আছে। তারপর আমরা কি লিখবো, আমরা লিখবো যে সিন্স, যেহেতু মনে করেন একটা অ্যাডভার্ব ক্লজ লিখলাম যে সিন্স, সিন্স সিন্স ওয়ার্কিং, মানে আমি অ্যাডভার্ব ক্লজ লিখতে চাচ্ছিলাম, কিন্তু ওই অ্যাডভার্ব ক্লজটাকে লিখার সময় আমার মনে হইলো যে অ্যাডভার্ব ক্লজের রিডাকশনটা করে দিব। এই দেখেন আমি লিখি যে সিন্স ওয়ার্কিং অ্যাজ এ প্রাইমারি ড্রাইভিং, সরি প্রাইমারি ড্রাইভিং ফোর্স, যেহেতু এটা প্রাইমারি ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করতেছে। এখন এটা কেমনে আসছে একটু পরে বোঝাচ্ছি। এটা মনে করেন যে অ্যাডভার্ব ক্লজকে রিডাকশন করে লিখছি, এখন আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে লিখবো। আমি কি লিখবো যে ডায়াগনোসিস, সরি ডায়াগনোসিস বানান কি ভুলে গেছি, বলেন নাই। কেউ বলেন তো একটু আমাকে, ডায়াগনোসিস বানানটা কি হবে? হ্যাঁ, জি এর পরে ওটা হবে না। DIAG, DIAGNOSIS। diagnosis, sorry, diagnosis and মেডিসিন এক্সপেন্ডিচার। ডায়াগনোসিস অ্যান্ড মেডিসিন এক্সপেন্ডিচার, মানে ডায়াগনোসিস এবং মেডিসিনের সাথে সম্পর্কিত যে এক্সপেন্ডিচারটা আছে, হ্যাঁ, আহ, আর আ- 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 আর 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 কি বলতে পারি, আর অলসো, আর অলসো অ্যাগ্রাভেটিং, অ্যাগ্রাভেটিং মানে কি অবস্থা খারাপ করা, ঠিক আছে। আর অলসো অ্যাগ্রাভেটিং দ্য কন্ডিশন অফ দিস কি বলে সিস্টেম, আমি লিখলাম। এখন দেখেন, এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যের মধ্যখানে আমার মূল বাক্যটা হচ্ছে ডায়াগনোসিস এন্ড মেডিকেল এক্সপেন্ডিচার আর অলসো অ্যাগ্রাভেটিং। এখানে আর বলা উচিত না, আমি দুটো যদি একসাথে ধরে নিচ্ছি ইজ লিখি, ঠিক আছে, যে ড্যাশ এক্সপেন্ডিচার ইজ অলসো অ্যাগ্রাভেটিং দ্য কন্ডিশন অফ সেক্টর। এখন আমি যখন এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা লিখলাম, খেয়াল করে দেখেন, তখন আমি ধরে নিচ্ছি যে আমার অ্যাডভার্ব ক্লজের
সাবজেক্টটা হচ্ছে ডায়াগনোসিস অ্যান্ড মেডিকেল এক্সপেন্ডিচার, যে ডায়াগনোসিস অ্যান্ড মেডিকেল মেডিসিন এক্সপেন্ডিচার ইজ ওয়ার্কিং অ্যাজ দ্য প্রাইমারি ড্রাইভিং ফোর্স। তো এখান থেকে ডায়াগনোসিস অ্যান্ড মেডিকেল এক্সপেন্ডিচারটা বাদ দিয়ে দিয়েছি, ইজ বাদ দিয়ে দিয়েছি, ওয়ার্কিংটা রেখেছি। বুঝতে পারছেন বিষয়টা? একটু একটু বলেন তো আমাকে। জি ভাইয়া। তাহলে কি হলো, ওই কাজটা কিন্তু আমি ব্রেনে করে নিয়েছি। দেখেন আমার রাইটিংটা কত সুন্দর হয়ে গেছে, মানে কোনো প্রিপারেশন ছাড়াই বসে বসে আমি লিখলাম, এবং দেখেন ইটস এ গুড রাইটিং আমার কাছে মনে হয়। ঠিক আছে, এখন আমি জানি যে এই মুহূর্তে যে আমি এইটুকু লিখলাম, কত ওয়ার্ড লিখলাম দেখেন, এইটা অনেকে বুঝতে পারেন নাই, 60 ওয়ার্ড লিখলাম। কারণ কি, এই ওয়ার্ডের এখানে অনেকগুলো জিনিস কাজ করানো হয়েছে, এই কাজগুলো আপনাকে আমি এতক্ষণ ভেঙে ভেঙে দেখিয়েছি, কিন্তু এই ভেঙে ভেঙে দেখানো কাজটাই আপনাকে এখন কি করতে হবে, বুঝে বুঝে করতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমি এই সিন্স যুক্ত বাক্যটাকে নিয়ে একটু ভাবি। আমি বলছি যে ডায়াগনোসিস অ্যান্ড মেডিকেল এক্সপেন্ডিচার, হ্যাঁ, যে আহ, এটা আমার মেন ক্লজ। এখন এই ক্লজের একটা অ্যাডভার্ব ক্লজ আনার জন্য কি করছি, আমি আরেকটা ক্লজ দেখছিলাম, সেটা কি, যে ডায়াগনোসিস অ্যান্ড মেডিসিন এক্সপেন্ডিচার is working কি as a primary driving force। এই যে দেখেন, একটা বাক্য লিখলাম কি, ডায়াগনোসিস এন্ড মেডিকেল এক্সপেন্ডিচার ইজ ওয়ার্কিং অ্যাজ এ প্রাইমারি ড্রাইভিং ফোর্স। তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে আমরা যেভাবে পড়েছিলাম সেভাবে আগাই, আমি যদি একটা সিন্স লিখে দেই যে যেহেতু, তাহলে কি হয়ে গেল, এটা একটা অ্যাডভার্ব ক্লজ হয়ে গেল। তাহলে আমাকে কি করতে হবে, একটা মেইন ক্লজ আনতে হবে। তাহলে আমি পরের পার্টটাকেই, বাক্যটাকে মেইন ক্লজ হিসেবে ইউজ করলাম, কমা দিয়ে আলাদা করলাম। বাক্যটা হয়ে গেল না আমার? তাহলে বলেন তো বুদ্ধি করে এবার। হ্যাঁ ভাইয়া। হয়ে গেল। এখন এই বাক্যটাকেই আমি যখন কি করব, এই যে দেখেন, অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট এবং মেইন ক্লজের সাবজেক্ট মিলে গেল, তাহলে এটাকে আমি বাদ দিয়ে দেব। তারপর হচ্ছে এখান থেকে ইজ বাদ দিয়ে দিব, যেহেতু এটা অলরেডি আইএনজি হয়েই আছে, ওয়ার্কিং। সো আমার এখানে আর এক্সট্রা করে চেঞ্জ করার কিছু নাই। তাহলে কি করলাম, আমি পুরো কাজটা ব্রেইনে চিন্তা করলাম। এখন বিষয়টা হচ্ছে, আপনি বলতে পারেন যে সুমন ভাই, আমি তো একদম প্রাইমারি লেভেলের রাইটার, আমি শিখছি জিনিসটা আপনার কাছ থেকে, যেহেতু আপনার কাছে কোর্স করছি। তাহলে আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে ছোট ছোট বাক্য দিয়ে প্র্যাকটিস করা। একটা একটা প্রতিষ্ঠান যখন একটা সফটওয়্যার ডেভেলপ করে, ফর এক্সাম্পল আমি যদি আপনাকে যদি বলি, মনে করেন অ্যাডোব ফটোশপ। সো অ্যাডোব ফটোশপের এক একটা ইফেক্টের জন্য এক একটা টিম কাজ করে, যে আমরা এই ওয়াটার রিপল ইফেক্টটা বানাইছি, আমরা এই ঘিবলি ইফেক্টটা বানাইছি, আমরা এই মানে মিরর রিফ্লেক্টটা বানাইছি, আমরা এইটা বানাইছি, আমরা ওইটা বানাইছি। তারপর সবার ছোট 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 সফটওয়্যারগুলোকে একত্র করার পর ইট টার্নস ইনটু অ্যান অ্যাডোব ফটোশপ। ঠিক আছে, এটার সিইও বোধহয় শান্তনু নামে একজন ব্যক্তি ছিলেন, এখন কি আমি আর জানি না। তো আহ, এইভাবে কি হয়, একটা অ্যাডোব ফটোশপ কাজ করে। অ্যাকর্ডিংলি আমিও আপনাকে ছোট ছোট এগুলো নিয়ম শিখিয়েছি, এই নিয়মগুলোকে ব্রেনে ইনস্টল করতে হবে। যতটুকু পারেন ইনস্টল করে রাখেন, ততটুকুতে আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, যেমন আপনি মনে 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 ভাববেন যে সিন্স সিন্স আই হ্যাভ ওয়ার্কড হার্ড, ঠিক আছে, আপনি মনে করেন বললেন যে আই হ্যাভ সাকসিডেড। আপনি বললেন যে আচ্ছা আমি তো আই হ্যাভ ওয়ার্কড হার্ড আমি পারি, তাহলে আমি তাহলে রিডাকশন করতে পারি। তাহলে সিন্স রাখলাম, আই কাটবো, হ্যাভ কাটবো, যেহেতু অ্যাক্টিভ, আই হ্যাভ ওয়ার্কড হার্ড, তাহলে কি হবে এটা, সিন্স ওয়ার্কিং হার্ড কমা দিয়ে আই হ্যাভ সাকসিডেড। ঠিক আছে, তো আপনি পারলেন। এখন আপনি বললেন যে ভাই আমি তো চাইলে কি করতে পারবো, এই অ্যাডভার্ব ফ্রেজটাকে আই এর পর নিতে পারবো, আই কমা দিয়ে সিন্স ওয়ার্কিং হার্ড কমা দিয়ে হ্যাভ সাকসিডেড। দেখছেন জিনিসটা কিন্তু আস্তে আস্তে কাজ করতেছে। ওই একই নিয়মটা তো আমি প্রয়োগ করলাম একটু আগে, নাকি? এই যে সিন্স ওয়ার্কিং হার্ড এর মতো করে প্রয়োগ করলাম না? হ্যালো, জি দাদা। হ্যাঁ জি ভাইয়া। স্যার। প্রয়োগ করলাম তো একই নিয়ম, তাই না? সো আপনাকে ছোট ছোট নিয়ম দিয়ে প্র্যাকটিস করে 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 আপনাকে আগাইতে হবে। দেখবেন যে 2 থেকে 4 মাস, 4-5 মাস সময় দিলে ভাই রাইটিং আপনার চেঞ্জ হয়ে যাবে, একদম চেঞ্জ হয়ে যাবে। এই যে মূলত হয় কি জানেন, এই জায়গাটাতে এসে স্টুডেন্ট আমাকে বলে যে ভাই এর লেকচার বুঝতে পারতেছি না। কারণ কি, এখন তো আপনাকে আমি বেসিক থেকে নিয়ে গেলাম প্র্যাকটিক্যাল সেকশনে, এই জায়গাতে এসেই ছেলেমেয়েরা হাল ছেড়ে দেয়। কিন্তু আমি রিকোয়েস্ট করব, দয়া করে কি করবেন না, ডোন্ট গেট টায়ার্ড। ঠিক আছে, এইখানে আপনাকে এনার্জি ধরে রাখতে হবে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? হ্যাঁ জি ভাইয়া। দাদা। জি দাদা। হ্যাঁ দাদা। হ্যালো, বুঝতে পারলাম কিনা? হ্যালো, জি হ্যাঁ দাদা। বুঝতে জি পারছি স্যার। দাদা। জি স্যার।
আপনাদের তাহলে হোমওয়ার্ক হবে কি? আপনাদের তাহলে হোমওয়ার্ক হবে হচ্ছে যে এই কি বলে যে এই যে পড়াইলাম এরকম কিছু সেন্টেন্স পত্রিকা থেকে নিয়ে পুরোটা তো নোট করবেন আজকে যা পড়াইছি, পাশাপাশি হচ্ছে আপনার ই করবেন, এই নিয়ে কি করবেন, মানে ই করবেন কি বলে এই যে এই প্র্যাকটিস করে করে আমাকে লিখে দেখাবেন, মেল করবেন, আমি চেক করব। ঠিক আছে, চেক করে 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 আপনাকে নিয়ে হচ্ছে আগাবো। ওকে। কিন্তু ভাই একটা জিনিস বারবার বলছি আপনাদেরকে আমি, দয়া করে 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 ঠিক আছে, কোনোভাবেই হাল ছাড়বেন না। আপনি অনেকগুলো বেসিক কিন্তু অলরেডি ব্রেনে ইনজেক্ট করে ফেলছেন। এখন এই বেসিক গুলোকে আপনার হচ্ছে কাজে লাগাতে হবে, কাজে লাগালেই দেখবেন পারবেন, না পারার কোনো কারণ নাই। ওকে। আপনি যত টপিক আমাকে বলেন না কেন, সমস্ত টপিকের জন্য আমরা রেডি আছি, লেখার জন্য লিখে দেবো, কোনো সমস্যা নাই। এবং আমি যে আপনাদেরকে ফোকাস সেটিং ক্লাসগুলো নিব, ওগুলো কিন্তু কি হবে, পুরোপুরি টাইপ করে করে পড়ানো হবে, পুরোপুরি টাইপ করে করে পড়ানো হবে। ঠিক আছে, এটা মুখস্থ করার বা প্রিমিট কোনো লেকচার শিট থাকবে না। সো দয়া করে টাইম নষ্ট করবেন না, সময়টাকে কাজে লাগান। ঠিক আছে। এবং যত বেশি পারেন পত্রিকায় চোখ বোলা, যে একজন ভাই বলছেন যে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস দেখলে কঠিন লাগে, এটা কেন আমি বলে দেই। কারণ ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস সাধারণত ইকোনমিক ইস্যুগুলো নিয়ে বা আর্থিক বিষয়গুলোকে নিয়ে প্রচুর লিখে। আর আপনি হচ্ছেন আর্থিক বিষয়ে আপনার ওয়ার্ড স্টোরেজ কম, যেই কারণে আপনি হচ্ছে গিয়ে ই করতে পারেন না, কি বলে, লিখতে পারতেছেন না। ঠিক আছে, বা এটা পড়তে কঠিন লাগতেছে, কিন্তু এটা কঠিন লাগার মতো কোনো বিষয় না, খুবই সহজ বিষয়, খুবই সহজ বিষয়। আপনি যতই পড়বেন ততই দেখবেন যে এইগুলাতে আপনার হচ্ছে গিয়ে ক্লজের বিষয় ইউজ করা হইতেছে। ঠিক আছে। ওকে। যেমন ধরেন আমরা ধরেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস বাদ দিয়ে বা একটু ডেইলি দিকে যাই। ঠিক আছে, ডেইলি স্টেট দিকে যাই ধরেন। দাদা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, কথা কেটে কেটে আসতেছে। ওকে। এই যে ধরেন আমরা ডেইলি স্টারে গেলাম। ঠিক আছে, এই ডেইলি স্টারটাতে আমরা দেখি একটু ধরেন আমরা একটু অপিনিয়ন পাতায় যাই। অপিনিয়নে দাদা নেটওয়ার্ক কিছু হচ্ছে, কথা কেটে কেটে আসতেছে। এডিটোরিয়াল আচ্ছা, আমাকে শুনতে পারছেন ক্লিয়ারলি আপনারা এখন? আমাকে কি ক্লিয়ারলি জি দাদা। দাদা এখন শুনতে শোনা যাচ্ছে। পাচ্ছেন? দাদা কেটে আপনি কেটে আসছে। এখান থেকে একটা একটা আর্টিকেল নেন। আপনার প্রথম কাজ হচ্ছে গিয়ে কি, আপনি যখন পড়তে বসবেন মনে রাখবেন রাইটিং এর দুইটা জিনিস, একটা হচ্ছে হোয়াট টু রাইট আর একটা হচ্ছে হাউ টু রাইট। তো আমরা এখন আছি কোন পর্যায়ে, আমরা এখন আছি হচ্ছে হাউ টু হাউ টু রাইট রাইট। পর্যায়ে। সো আপনি যখন একটা আর্টিকেল, হ্যাঁ, আপনি যখন একটা আর্টিকেল পড়বেন তখন আপনার প্রাইমারি এইম হবে হচ্ছে গিয়ে কি করা, আপনার প্রাইমারি এইম হবে সেন্টেন্স স্ট্রাকচার গুলোকে বোঝার চেষ্টা করা। আর মিনিং যেগুলো আছে সেগুলোকে আপনি নোট করে করে নিয়ে আগান, সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম নাই। তারপর যখন আমরা হোয়াট টু রাইটের দিকে যাব তখন আমরা দেখবো যে আচ্ছা এই মিনিংটা কিভাবে আসছে, একটু দেখা যাক, দেখি আমরা পারি কিনা। ঠিক আছে। ওকে। সো পত্রিকা পড়ার সময় যে জিনিসটা পড়তে আপনার খারাপ লাগতেছে সেই জিনিসটাই বেশি করে পড়বেন, না পড়লে কিন্তু আপনার উইকনেসটা আসলে যাবে না। ডিড ইউ গেট মাই পয়েন্ট? হ্যাঁ দাদা। ইয়েস। আচ্ছা, তাহলে আজকে মোটামুটি আর তেমন কিছু নাই, আজকে ক্লাসটা ছোট ক্লাস ছিল।
আবার কালকে থেকে কিন্তু আমরা একেবারে আবার নতুন একটা টপিকের দিকে যাচ্ছি, যেটাকে আমরা বলছি কি, যেটাকে আমরা বলছি হচ্ছে নাউন ক্লজ। নন ক্লোজ। সো নাউন ক্লজে দুইটা ক্লাস হওয়ার পরে আমাদের মূলত ক্লজ শেষ। এরপর আপনাদেরকে আমরা দুইটা ইন্টারেস্টিং টপিক পড়াবো, একটা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন, একটা হচ্ছে টেন্স। টেন্স পড়ার পর গিয়ে দেখবেন যে আপনার 16 ইয়ার্স এর যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো দেখবেন যে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, যে টেন্সের কোন পার্টটা আসলে কিভাবে কাজ করবে। হ্যাঁ, যেমন যেমন ধরেন ওই দিন যেমন একটা উদাহরণ দিয়েছিলাম আমরা রিয়েল টেন্স আর আনরিয়েল টেন্সের, এরকম অনেক মজার মজার এক্সাম্পল দেখবেন টেন্স পড়তে গেলে আসবে। যেমন ধরেন আমি যদি বলি যে আই শেল ডু ইট, আর একটা হচ্ছে আই উইল ডু ইট, আর একটা হচ্ছে আই মে ডু ইট। এই তিনটা বাক্যের মিনিং এ পার্থক্য কি একটু বলেন তো দেখি সবাই, যে কোনো একজন করে করে বলেন, সবাই এক লগে বলেন না, ঠিক আছে? দাদা একটা হলো আমি নর্মালি করব, হুম একটা হচ্ছে আমি অবশ্যই করব, আর হুম। একটা হচ্ছে আমি করতে পারি। কোনটা নর্মালি করব, কোনটা এভাবে বুঝে বলেন। প্রথমটা আই শ্যাল ডু ইট, এটা আমি ভবিষ্যতে করব। আর হুম আই উইল ডু ইট মানে এটা অবশ্যই করব। হুম। আর আই মে ডু ইট মানে সম্ভবত এটা করতে পারি আর কি। আচ্ছা, এটা হচ্ছে আপনার অ্যান্সার। আর কোনো অ্যান্সার বলেন। দাদা আই শ্যাল ডু দেখুন ইট মেয়ে এটা দ্বারা হচ্ছে সম্ভাব্যতা বোঝাচ্ছে না, আই রিয়েল মে ডু টেন্স। ইট দ্বারা। আচ্ছা, এটার মিনিং কি এটা, যেটা সম্ভাব্যতা বোঝাচ্ছে না? আপনি মিনিং বলেন আমাকে। স্যার আই শ্যাল ডু ইট এটা মানে আমার এটা করা উচিত ছিল, আই উইল ডু ইট মানে আমি এটা করব, আই আচ্ছা, মে ডু ইট হচ্ছে আমার এটা করা উচিত, মানে আমি এটা মজার করতে বিষয় কি পারি। জানেন? মজার বিষয় কি জানেন? দাদা রিয়েল আর এটা এই যে পরেরটা হলো 310 আনরিয়েল। জন ক্লাস করতেছেন না, 310 জন ক্লাসের 310 রকম অপিনিয়ন আসবে, বাট আমরা তারপর এটা ক্লিয়ার করতে পারবো না। কিন্তু এটাকে ছোট্ট টপিক, আমরা আপনাকে এটা ক্লিয়ার করি। দেখেন, প্রথমে মনে রাখবেন যে এই যে ছোটবেলায় পড়ছেন না যে ফিউচার ইনডিফিনিট টেন্সে শেল অথবা উইল আপনার ইউজ করা হয় অক্সিলারি ভার্ব হিসেবে। এইখানে হলো গিয়ে প্রথম ঝামেলা। শেলটা আসলে ব্যক্তিগতভাবে কখনোই আপনার ফিউচার ইনডিফিনিট টেন্সের জন্য না। শেলটা হচ্ছে গিয়ে বাধ্যবাধকতা। মনে রাখবেন, শেলটা হচ্ছে গিয়ে বাধ্যবাধকতা, করতেই হবে। যেমন দেখবেন রিসেন্টলি বাংলাদেশে একটা পত্রিকাতে আসছিল, যুক্তরাষ্ট্রের সাথে সম্প্রতি হওয়া চুক্তিতে 39টা শেল আছে বাংলাদেশের জন্য, আর আমেরিকার জন্য মনে হয় 60টা শেল আছে। তো চুক্তিতে কেন শেলটা ইউজ করা হয়? শেলের একটা দিক হচ্ছে সে জোরালো ভাব প্রকাশ করে। তো যখন বলি যে আই শেল ডু ইট, তার মানে আমি অবশ্যই এটা করব বা করতে বাধ্য কোনো কারণে, এরকম বোঝায়। বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যাঁ ভাইয়া। ভদ্রলোকের দল, বুঝতে পারছেন? জি জি দাদা। দাদা। বুঝতে পারছেন, গুড। তাহলে আই শেল ডু ইট এটা আমাদের বোঝা হয়ে গেল, এটা নিয়ে আর বোঝাবুঝির কিছু নাই। এখন প্রশ্ন হলো আমাদের কাছে আছে কি? আমাদের কাছে আছে হলো উইল ভার্সেস মে। এবার আপনি আমাকে বলেন আই উইল ডু ইট এইটা কোন টেন্সের এক্সাম্পল? এটা রিয়েল কন্ডিশন দাদা, রিয়েল টেন্স। ফিউচার ইনডিফিনিট। এবার রিয়েল কন্ডিশন, আমি রিয়েল টেন্স বলছি আমি দাদা, বলছি রিয়েল কোন টেন্স, টেন্সের রিয়েল এক্সাম্পল? টেন্স। রিয়েল, আহারে বাবারে, রিয়েল টেন্স তো আমিও জানি। কোন কোনটা টেন্স? অক্সিলারি? আমি আপনাদের না হয় ফিউচার গত ইনডিফিনিট। ক্লাসে বলছি রিয়েল টেন্স আনরিয়েল টেন্স, এর আগ পর্যন্ত আপনারা জানতেন না রিয়েল টেন্স। আপনার কোনটা আমাকে অক্সিলারি? ফিউচার Imperative. ইনডেফিনিট টেন্স, এই তো ঠিক আছে। মডাল ফিউচার অক্সিলারি এক্সাম্পল কি বলতেছে? মডাল অক্সিলারি এক্সাম্পল, এগুলো টেন্সের কথা হলো। কোন টেন্স? ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার মানে ওই ইনডিফিনিট একটা দাদা। কথা শুনছেন যে আগে বলছি, এই যে কি বলে যে রিয়েল টেন্স, ওইটার ভাষায় বলতেছে, হবে এটা এরকম বললে হবে, ঠান্ডা মাথায় ভাববেন। তাহলে বেসিক্যালি এটা কিসের এক্সাম্পল বলেন সবাই একযোগে? ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডেফিনিট। আচ্ছা, এখন ফিউচার মানে ভবিষ্যৎ, ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, যার নির্দিষ্টতা নেই। তাহলে এখানে একটা অনির্দিষ্টতার ব্যাপার আছে। এখন টেন্স ইজ অল অ্যাবাউট কি? টেন্স ইজ অল অ্যাবাউট টাইম। টেন্স আলোচনা করে টাইম নিয়ে। তো যেহেতু এটা ফিউচার ইনডেফিনিটের এক্সাম্পল, তার মানে ভবিষ্যতে এই কাজটা ঘটবে, কিন্তু কখন ঘটবে এই টাইমটা আমরা সার্টেনলি জানি না। এই টাইমটাতে আনসার্টেনিটি আছে, যেহেতু এটা ইনডেফিনিট। আই উইল ডু ইট মানে আমি কাজটা করব ভবিষ্যতে, কিন্তু কখন করব সেটা আমি বলছি না। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ দাদা। আর যখন বলবো আই মে ডু ইট, মে মানে হলো পসিবিলিটি,
আই মে ডু ইট মানে আমি কাজটি করব কি করব না সেটাই শিওর না। তার মানে মিনিং দাদা কথা কেটে কেটে হ্যাঁ? ডিফারেন্ট। দাদা দাদা কথাগুলো কেটে আসছিল। প্রথমটার মিনিং আমি কাজটা অবশ্যই করব, আমি কাজটা করব কিন্তু সেটা জানি না। মিনিং না মেয়েটা ডুইটটা আবার একটু বলেন, নেটওয়ার্ক ইস্যু তো ওনাদের ছিল না। আচ্ছা আবার বলি শোনেন। এখন হ্যালো, দাদা নেট প্রবলেম। দাদা কেটে যাচ্ছে। দাদা কিছুই শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা হ্যাঁ এখন এখন কথা আসছে। শুনতেছে। ওকে, আমি বললাম আই শেল ডু ইট মানে আমি এটা করব, করতে বাধ্যবাধকতা আছে এরকম বোঝাচ্ছে। আর আই উইল ডু ইটটা কি, আমি কাজটা করব ভবিষ্যতে কিন্তু কখন করব সেটা আনসার্টেন, টাইমটা ইনডেফিনিট, ডেফিনিটলি বলা হয় নাই। আর আই মে ডু ইট মানে হচ্ছে আমি কাজটা করব কি করব না এটাই আমি শিওর না, কারণ মে হচ্ছে এক প্রকার পসিবিলিটিস বোঝায়। ঠিক আছে, সো তিনটার মিনিং কিন্তু একেবারেই ডিফারেন্ট। প্রথমটা হচ্ছে আমি কাজটা অবশ্যই করব, দ্বিতীয়টা হচ্ছে আমি করব বাট কখন করব সেটা আমি জানি না, তৃতীয়টা হচ্ছে আমি করব কি করব না এটাই আমি জানি না। কি বললাম বুঝতে পেরেছেন? জি দাদা। হ্যাঁ ভাইয়া। তার মানে কি একদম দেখেন প্রাইমারি লেভেলে বা রুডিমেন্টারি লেভেলে গিয়েও কিন্তু আমাদের বেশ কনফিউশন কাজ করে। ঠিক আছে, সো টেন্সের ক্লাসগুলো পড়লে আমাদের এগুলো ক্লিয়ার হবে। তো আজকের লেকচারটা এই পর্যন্তই, সবকিছু সুন্দর করে নোট করে নিবেন যেন কোনো সমস্যা না হয়। এবং আমি 12টা 12:30টার মধ্যেই আপনাদের ক্লাস ভিডিও আপলোড করে দেবো। আপনারা তো ক্লাস ভিডিও সব ডিউ টাইমে পেয়ে যাচ্ছেন তাই না? জি দাদা। ওকে, দাদা একটা তাহলে পরামর্শ নেবার ছিল। কি বিষয়ে পরামর্শ লাগবে বলেন। আমাদের এই যে শুক্রবার এবং শনিবারের যে প্রিলিমিনারি এক্সাম ব্যাংকের, এটার জন্য আমাদের জন্য স্পেশাল কোনো পরামর্শ আছে কিনা? প্রিলিমিনারি এক্সাম আসলে কি বলবো বলেন, মানে পরীক্ষা দিবেন। বিভিন্ন গ্রুপে তো অনেক আলোচনা হচ্ছে প্রিলিমিনারি নিয়ে, ঠিক আছে, সবই তো হচ্ছে, তাই না? ওখান থেকে দিয়ে দিবেন আর কি পরীক্ষা। আপনার প্রিলিমিনারি তো আমি বুঝি না, প্রিলিমিনারি তো ভয় পান কেন আপনারা, কারণটা কি আসলে বলেন তো আমাকে শুনি। দাদা আমার ইদানিং মনে হয় প্রিলিমিনারিতেই অনেক কঠিন হয়ে গেছে, রিটেন মোটামুটি পাস করা যায়। প্রিলিমিনারি পরীক্ষা আবার কঠিন হয় কেমনে? প্রিলিমিনারি যা দিবেন সবই টিকবেন যদি আপনি রিয়েলি পড়াশোনা করে থাকেন। মানে দাদা কেন এখানেই কঠিন তো হয়েছে সবাই মনে বাদ হয়? যায় প্রিলিমিনারিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিলিমিনারিতেই তো বেশিরভাগ মানুষ বাদ যায়। আজব কথা। প্রিলিমিনারিতে বাদ যাবে হচ্ছে আপনার একটু একেবারে দুর্বল ক্যান্ডিডেট, ভালো ভালো ক্যান্ডিডেট বাদ যাবে তো রিটেনে গিয়ে, তাই না? আমি যেটা মনে করি এখন প্রিলিমিনারিতে গিয়ে ব্যাপারটা হচ্ছে কি, আমি আসলে প্রিলিমিনারি নিয়ে কারোর সাথে খুব একটা কথাই বলি না। কেন বলি না? বিকজ আই এম নট গুড এট প্রিলিমিনারি। আমি হচ্ছে যা কাট মার্ক হয় তার থেকে 2-3 মার্ক কে পাশ করি আর কি। তো আমার মেইন অস্ত্র হচ্ছে ম্যাথসে যা আসবে। এখন মনে করো 25টা না 20টা কোশ্চেন প্রিলিমিনারিতে, এখন 20টা দাদা। 20টা ওই দাদা। 20টার মধ্যে 20টাই হবে, সর্বোচ্চ একটা ম্যাথ না হয় বাদ যেতে পারে। মানে আমি যেটা ভাবি সবসময়। দাদা প্রশ্নের প্যাটার্ন অনেক ভাবে চেঞ্জ করে করে এখন মোটামুটি এমন একটা অবস্থা করছে, আমরা আসলে কনফিউজ যে আমাদেরকে নিয়ে কি খেলা হবে। না, কোনো খেলাই হবে না, মনে রাখবেন প্রশ্নের প্যাটার্ন যখন চেঞ্জ হয় তখন আমার জন্য ভালো। কেন ভালো? কারণ সব ক্যান্ডিডেটরাই কনফিউশনে আছে। সো আমি ঠান্ডা মাথায় পরীক্ষা দেবো, তাহলে আমি ভালো করব। আমি কিন্তু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হলে খুশি হই, জানেন আপনারা, এটা সবসময় খুশি হই। কারণ কি, এখন ঘোলা জলে মাছ শিকার করা যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা। প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হলে ভালো, কেননা ঘোলা জলে মাছ শিকার করা যাবে। ঠিক আছে, যে যেই একটু বুদ্ধি টুদ্ধি খাটায় আগাবে সেই ভালো করবে। ওকে, হ্যালো, আর জি কোনো দাদা। কোশ্চেন বলেন শুনি, আমার কোনো ক্লাস শেষ আজকে স্যার বেসিক্যালি। হচ্ছে ইংলিশ পত্রিকা স্যার পড়ার সময় কোন ধরনের আর্টিকেল এখন মানে পড়া উচিত হবে গুড আমাদের? কোশ্চেন। ইংলিশ পত্রিকা পড়ার সময় কোনো ধরন সিলেক্ট করবেন না, কারণ আমি অনেকের মধ্যে একটা বাজে অভ্যাস দেখি। এ করে কি জানেন, মনে করেন যে সে হচ্ছে
সে মনে করেন সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির, তো সে করে কি, খালি তার টাইপের আর্টিকেল গুলোই পড়ে, ওই নিয়ে পড়ে থাকে। পরে দেখা যাচ্ছে কি, হোয়েন ইট কামস টু ইকোনমিক আর্টিকেল বা ধরেন একটু জিওপলিটিক্যাল ইস্যুস, দেন মাথা মোথা নষ্ট হয়ে গেছে, হাই হাই আমি এখন কেমনে লিখবো পারতেছি না। তো তো এই জায়গা থেকে বাঁচার জন্য উপায় হচ্ছে গিয়ে কি, আপনাকে বিভিন্ন ধরনের একটা ভ্যারিগেটেড বা ডাইভার্স নেচার থাকতে হবে আর্টিকেল সিলেকশনে। যে আপনি আজকে হয়তো রাশিয়া ইউক্রেন ওয়ার নিয়ে পড়ছেন, কালকে আপনি ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে পড়ছেন, পরশুদিন আপনি চায়না তাইওয়ান যুদ্ধ নিয়ে পড়ছেন, তারপর দিন আপনি আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ নিয়ে পড়ছেন। এইভাবে পড়বেন না, ডাইভার্সিটি রাখবেন। আচ্ছা আজকে আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে পড়ছি, তাহলে কালকে একটু নিয়ে পড়ি, কি বলে, এই যে হান্টা ভাইরাস আসছে, এটা নিয়ে পড়ি, ঠিক আছে। তারপরের দিন একটু কি নিয়ে পড়ি, এই যে বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্ট বিওপি হঠাৎ করে পজিটিভ হয়ে গেছিল, এটা নিয়ে একটু পড়ি। তারপরের দিন কি পড়ি, একটা দর্শন নিয়ে পড়তে বসি। তারপরের দিন কি নিয়ে পড়তে বসি, এই ধরেন যে পিবি শেলির একটা কবিতা নিয়ে একটু পড়ার চেষ্টা করি। এইরকম ডাইভার্সিটি রাখবেন পড়ার মধ্যে, তাহলে কি হবে, ইউ উইল বি কালেক্টিং অর এনরিচিং ইউর লেক্সিক্যাল রিসোর্স ফ্রম ডিফারেন্ট সোর্সেস। সো কালেকটিভলি ইউর লেক্সিক্যাল রিসোর্স উইল বি ভেরি ভেরি এনরিচড। সো এইটা হচ্ছে আমার আইডিয়া। আর পড়ার সময় আপনি যাই পড়বেন না কেন তাকে নোট করবেন। নোট করাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখেন আমার নোট করার হ্যাবিটটা এত ভালো যে আমি ক্লাস এখনো নোট করে করেই পড়াই, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, দেখবেন যে আপনার কাজে লাগবে। বুঝতে পারছেন কি বললাম? জি দাদা। ওকে, থ্যাংক ইউ ভেরি দাদা মাচ। দাদা বলেন। একটা প্রশ্ন ছিল দাদা আমাদের হোমওয়ার্কের বিষয়ে। হুম। দাদা আপনি আমাদের বলেছিলেন যে মানে নিউজ পেপারটা পড়তে, নিউজ পেপারের মধ্যে তো আমাদের অলরেডি মানে রিডাকশন করাই থাকে, তাহলে আমরা কি এটা আবার রিভার্স করব প্রক্রিয়াটা? রিভার্স করবেন, ডেফিনেটলি রিভার্স করবেন। রিভার্স করে ওই রিডাকশনটা আপনি মেন ক্লজটা কি ছিল ওইভাবে ভেঙে ভেঙে বানাবেন, এটাই তো মূলত আপনার কাজ। ওকে দাদা, ধন্যবাদ দাদা। ওকে, ওকে, তাহলে বিদায় নিচ্ছি। আমি দেখি দ্রুত দাদা ক্লাস লেকচার আপলোড করে দেবো। সো আজকের ক্লাস তাহলে এই দাদা পর্যন্ত। আছেন? কি হয়েছে বলেন? দাদা আমরা ওই যে রিটেন ব্যাচে নতুন আসছি, মানে আজকে দিয়ে 2টা ক্লাস করছি। হ্যাঁ, আমাদের একটু না কিছু 2 মিনিট একটু গাইডলাইন দিলে একটু ভালো হয় 2 মিনিট আপনাদের। হচ্ছে, আপনারা সবাই ফিচার্ড পোস্টে যাবেন। ফিচার্ড পোস্টে গিয়ে দেখবেন ওখানে ক্লাস 2 থেকে ক্লাস 8 পর্যন্ত দেওয়া আছে। আজকেরটাও দেখবেন একটু পরে আপলোড করে দেওয়া হবে। এর আগে হচ্ছে দেখবেন শুধু আমাদের একটা বই আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার ওই যে কি বলে, একটা বই বলছে একটা ক্লাস আছে, সেটা হচ্ছে ফেসবুক গ্রুপেই লাইভ নিয়েছিলাম, ওই জি যে জি। সেন্টেন্স বেসিক্স এর একদম প্রথম ক্লাসটা। তো ওই হ্যাঁ ক্লাসটা হ্যাঁ। আমি ই করবো, ডাউনলোড করে গুছিয়ে দিব। তাহলে কি হবে, আপনাদের ওইটাও আমি আপলোড করে দিব ড্রাইভে। সো প্রথমে ফেসবুক গ্রুপে তো আমাদের পোস্ট আসেই মনে হয় 6টা বা 7টা, আমি সব অপ্রয়োজনীয় পোস্ট ডিলিট করে দিই। সো আপনারা প্রথমে যে কাজটা করবেন, 1 নম্বর ক্লাসটা করবেন, যেটা আমি এপ্রিলের 26 তারিখে নিয়েছিলাম। এরপরে ড্রাইভ লিঙ্ক থেকে একে 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 সবগুলো ক্লাস করবেন। এবং ড্রাইভ লিঙ্কে গেলে দেখবেন প্রথমে দেওয়া আছে কি, ক্লাস লেকচার ফাইলে প্রথমে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটাতে হচ্ছে শুধু পিডিএফ আর ডক ফাইলগুলো পাবেন। আর তারপরের গুলাতে হচ্ছে গিয়ে আপনি কি পাবেন, এই যে ক্লাস ইগুলা পাবেন সব, কি বলে, ক্লাসে ভিডিও। ভিডিও গুলো পাবেন, ঠিক আছে। আর জি আপনাদেরকে বোনাস হিসেবে আমি কি করেছি, জামিল স্যারের টোফেল ক্লাসগুলো দিয়েছি, যাদের টুকটাক বেসিক দরকার ওদেরকে দিয়ে দিয়েছি। তো এইভাবে জি। কন্টিনিউ করবেন, ঠিক আছে। ঠিক আছে দাদা। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আজকে আর নো মোর কোশ্চেন। গুড নাইট সবাইকে। থ্যাংক ইউ দাদা। ওকে, আসসালামু আলাইকুম এবং নমস্কার সবাইকে।